আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম, তো রাইডার্স টু দ্য সি এর 17 তারিখ পর্যন্ত, আজকে পর্যন্ত যদি আসলে দেওয়া ছিল, কিন্তু আজকেই আমি দিলাম, এর আগে দিতে পারিনি, তার জন্য আমি আর একটু সময় দিয়ে দিচ্ছি। 24 তারিখ পর্যন্ত, 24 ফেব্রুয়ারি তোমরা পড়ে নিবা। আগামীকালকের মধ্যে ব্রডটা দিয়ে দিব, আজকে ব্রিফ এবং শর্ট অলরেডি দিয়ে দিয়েছি। আর সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এটার মনে হয় চ্যাপ্টার 4 পর্যন্ত দিয়ে দিয়েছিলাম। তো সবাই কি তোমরা পড়েছো? হুম। জি স্যার। এটার কি অবস্থা, সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার? হ্যাঁ, এগুলো একটু পড়তে থাকো, বা পড়েছো কিনা জানি না, আমি তাহলে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, যেহেতু বেশ কয়েকদিন ছুটি ছিল, অন্যান্য পড়া ছিল না, আশা করি তোমরা এগুলো কভার করেছো। তো আমি চ্যাপ্টার 5 জি পর্যন্ত স্যার। দিয়ে দিলাম, চ্যাপ্টার 5 পর্যন্ত ওকে দিলাম, স্যার। 17 থেকে 24। আচ্ছা, আর এইগুলো 24 তারিখের মধ্যে তোমরা পড়ে ফেলবা, রিডিং দিয়ে ফেলবা, মুখস্থ না। কোনো কিছু সমস্যা থাকলে সেটা আমি আবার পড়িয়ে দিব, ইডিপাস রেস্কের মতো করেই। আর এদিকে রিড দ্য প্যাসেজ অফ অল রিডিং 1, অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের 15 ফেব্রুয়ারি পর্যন্ত ডেট দেওয়া ছিল, যে রিডিং 1-এর সবগুলো প্যাসেজ তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। তো কি অবস্থা, সবাই পড়েছো? জি স্যার, এটা পড়েছি। হ্যাঁ, তাহলে যদি জি পড়ে স্যার। থাকো, তো এমন কোনো প্যাসেজ ট্যাসেজ আছে কিনা যেগুলো নিয়ে একটু কথা বলা যেতে পারে, তাহলে আমরা এটাকে মোটামুটি ফিনিশ করব। কারো কোনো সমস্যা আছে কোনো প্যাসেজ নিয়ে? আজকে স্যার এখন? না স্যার, কোনো সমস্যা নেই? সাবজেক্টের ক্লাস এই জন্য স্যার পড়া হয়নি স্যার স্যার। আমার সমস্যা আছে একটু। আচ্ছা, সমস্যা থাকলে সমাধানটা আজকে করে দিয়ে এটাকে শেষ করতে হবে, যাতে। স্যার আমার একটু সমস্যা আছে একটা প্যাসেজে। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি কোন প্যাসেজে কি সমস্যা সেটা দেখতে। আচ্ছা, কত নম্বর প্যাসেজ? এক এক করে হাত তোলো তোমরা, আমি এক এক করে জিজ্ঞাসা করে নিই কার কোথায় সমস্যা। আচ্ছা, হাবিবুর রহমান, হাবিব, নিউ। তোমার কত নম্বর প্যাসেজের স্যার সমস্যা? 15 নম্বর ক্লাসে একটু পড়াই দিলে ভালো হতো, 15 নম্বর। 15 নম্বর। তার আগে কারো সমস্যা আছে? কার তার আগে? জি স্যার। কত নম্বর? স্যার 13। এটা 13। একটু বুঝতেছি না। 13 নম্বর। তার আগে? আচ্ছা, যাও, আমি সিরিয়ালি পড়াই দিই, আগে 15 নম্বরটা পড়াই দিই, তারপরে আসি, ওভাবে করার দরকার নেই। 15 নম্বরে কি বলছে, কি সম্পর্কে? ও, মেটাফোর্স। মেটাফোর। হ্যাঁ, মেটাফোর, তাই না? মেটাফোর সম্পর্কে কি পরিচিতি আছে না? আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম না? জি স্যার পড়েছি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, মেটাফোর হচ্ছে কি, এটা কি আসলে আমরা কি জেনেছি এটা? ইমপ্লিসিট কম্পারিজন কম্প্যারিজন বিটুইন বিটুইন। স্প্রিড। কম্প্যারিজন, ঠিক আছে। তো এটা এখন এই কম্প্যারিজনটা আমরা তো একরকম করে পড়েছি, এর আরও মানে ডিপ কিছু ডিসকাশন আছে, এর কিছু ভাগ আছে, ঠিক আছে। তো মেটাফোর বলতে সিমিলি, এমনকি তোমার কনসিট, সব সবগুলোই কোনো না কোনোভাবে মেটাফোর। হুম, মানে মেটাফোর মানেই হচ্ছে, আমি একটা জিনিস বোঝাতে গিয়ে আমি একটা জিনিস বোঝাতে গিয়ে সেটাকে হয়তো সরাসরি আমি বোঝাতে পারছি না, এই জন্য এমন কিছু পরিচিত বিষয়ের সাথে তুলনা করে তার বৈশিষ্ট্যটাকে আমি বোঝানোর চেষ্টা করব, তাই না? সেগুলো হচ্ছে মেটাফোর। এখন মেটাফোর থেকে সিমিলিটা একটু ডিফারেন্ট, কি যে সিমিলিতে হচ্ছে ডাইরেক্ট একটা কম্পারিজন হয়, সেখানে সিন, লাইক বা অ্যাজ এগুলো যুক্ত হয়। আর মেটাফোর হচ্ছে, সেটা আমরা জানি ইমপ্লিসিট, তাই না? এই জাতীয় বিষয়গুলো। তাহলে আমরা দেখি এখানে মেটাফোর নিয়ে কিছু কথা বলা হয়েছে। যেমন মেটাফোর্স আর কম্পারিজন দ্যাট শো how two things that are not alike in most ways are similar in one important way। মানে ওই যে সিমিলারিটি দেখানো, তাই না, যে দুটা এক জিনিস না, দ্যাট আর নট অ্যালাইক ইন মোস্ট ওয়েজ, মানে কি অধিকাংশ ক্ষেত্রে তারা এক না, তারপরও তাদেরকে সিমিলার দেখানো হয়। আর সিমিলার ইন ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে, একদিক থেকে তারা সিমিলার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা সিমিলার নয়। বললাম তুমি বাঘের মতো শক্তিশালী, বা তুমি একটা বাঘ, তুমি একটা বাঘ। তাহলে তুমি একটা বাঘ যখন বললাম, এটা দিয়ে আসলে আমি কি তার চেহারা বাঘের মতো সেটা বলতে চেয়েছি? বা বাঘের না বাঘের স্যার মতো কোনো সে বাঘের মতো সে দৌড়ায়, লাফালাফি করে, বাঘের মতো সে কাঁচা মাংস খায়, এরকম বলতে বোঝাতে ব্যবহার করেছি?
না স্যার, সাহসী অর্থে। হ্যাঁ, সাহসিকতা বলছে অধিকাংশ ক্ষেত্রে তারা সিমিলার না, কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়েতে তারা সিমিলার, আর সেটাকে বোঝাতে আমরা কম্পারিজনটা করে থাকি, সেটা হলো কি সাহসিকতা, তাই তো, এটা বলতে পারি। তাই বলছে মেটাফোর ইজ মোর ফোর্সফুল দ্যান অ্যান অ্যানালজি। অ্যানালজি কি আর মেটাফোর কি? অ্যানালজি তোমরা পড়ছো না, ভার্সিটি পরীক্ষা দেওয়ার সময় অ্যানালজিটা বেশ পড়ানো হয়। অ্যানালজি হ্যাঁ স্যার পড়ছি। পড়ছো না? অ্যানালজি কি জিনিস? হোয়াট ইজ অ্যানালজি? অ্যানালজি দিয়ে কি নির্দেশ করা হয় আসলে? অ্যানালজিও কিন্তু এক ধরনের সিমিলারিটি দেখানো হয়, সেটা কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। অ্যানালজি কেমন পড়েছো কেউ বলতে পারবা? কি ধরনের অ্যানালজি পড়েছো তোমরা? দেখো, এটা বলা হচ্ছে আ কম্প্যারিজন বিটুইন ওয়ান থিং অ্যান্ড অ্যানাদার টিপিক্যালি ফর দ্য পারপাস অফ এক্সপ্লেনেশন অর ক্ল্যারিফিকেশন। অ্যান অ্যানালজি, দেখো, বিটুইন দ্য ওয়ার্কিং অফ নেচার অ্যান্ড দোজ অফ হিউম্যান সোসাইটিস, মানে এখানেও এক ধরনের সিমিলারিটি বোঝানো হচ্ছে, কিন্তু সেই সিমিলারিটি কেমন জানো? সেটা আমি যদি তোমাকে একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে, মনে করো বললাম হচ্ছে ফার্মার ল্যান্ড, টিচার, কি হবে এই জায়গায় বলো তো? কোন দিক থেকে আমি সিমিলারিটি বোঝাতে যাচ্ছি এই জায়গায়? টিচার স্কুল বা কলেজ হবে। তাহলে ফার্মারের কাজ কোথায় করে? ফার্মার কোথায় কাজ করে? ফার্মার ল্যান্ডে। ল্যান্ডে। তাহলে টিচার কোথায় কাজ করে? স্কুল বা কলেজ। ক্লাসরুম, স্কুল আর কলেজ। বা এডুকেশনাল ইনস্টিটিউশন বলতে পারি, তাই না? ক্লাসরুম বললাম। তাহলে এই যে কোন দিক থেকে আমি অ্যানালজিটা দেখাইলাম বলো তো? এখানে অ্যানালজিটা কোন দিক থেকে, কোন অংশটা বোঝাতে? কাজের ক্ষেত্র। হ্যাঁ, কর্মক্ষেত্র, তাই তো? কাজের ক্ষেত্র। হ্যাঁ, কাজের ক্ষেত্র। তাই এইটা হচ্ছে অ্যানালজি। কিন্তু মেটাফোর কি এই জাতীয় অ্যানালজি বলো তো? না স্যার, মেটাফোরটা ভিন্ন না স্যার। জিনিসের মধ্যে। কোয়ালিটি বা এরকম কিছু বোঝাতে আমরা এনার্জিটাকে এইভাবে দেখানো হয়, কিন্তু আসলে এটা আরেকটু বলা হচ্ছে কি, এই কারণে মেটাফোর হচ্ছে আরো ফোর্সফুল, মানে অ্যাক্টিভ দ্যান অ্যানালজি, বিকজ মেটাফোর অ্যাসার্টস টু থিংস আর দ্য সেম। এখানে কি দুটা জিনিস কি সিমিলার বোঝানো হয়েছে এই জায়গায়? এরা কি সিমিলার? না না স্যার, দুইটাই ভিন্ন। তাহলে ফার্মার তো আর টিচার না, ল্যান্ড তো আর ক্লাসরুম না, তাই না? দুটাকে আমি সিমিলারিটি দেখানো, মানে মেটাফোরে আমরা সরাসরি বলতেছি যে ইউ আর আ লায়ন, আমরা ফোর্স দিয়ে বোঝালাম কি, মানে এখানে একটা ফোর্সফুল আছে না, ফোর্স আছে না, যে ইউ আর আ লায়ন, তুমি হচ্ছে সিংহ, মানে আমি তাকে যেভাবেই হোক, জোর করে হোক বলেছি যে তুমি সিংহ, তার মানে তাকে আমি ফোর্সফুলি ওই জিনিসটাকে আরোপ করেছি। কিন্তু এই জায়গাতেও এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাই বলছে দেখো যে বিকজ মেটাফোর অ্যাসার্টস টু থিংস আর দ্য সেম। অ্যাসার্ট মানে কি, খুব জোরালোভাবে বলা যে দুটা জিনিস একই। হোয়ারাজ অ্যানালজি ইমপ্লাইজ আ ডিফারেন্স। হ্যাঁ, অন্যদিকে অ্যানালজি কি করতেছে, এখানে একটা দিক থেকে সিমিলারিটি বোঝালেও কর্মক্ষেত্রে, কিন্তু কর্মক্ষেত্রে কি এক হচ্ছে দুইজনের, যে ল্যান্ডই ক্লাসরুম, ক্লাসরুমই ল্যান্ড, এরকম বলা হচ্ছে না, জাস্ট কোথায় কাজ করে, কোথায় কাজ করে, এই জিনিসটা বোঝাচ্ছি। হ্যাঁ, অতএব দুটা সিমিলার জিনিস নয়। তারপর হচ্ছে হোয়ারাস অ্যানালজি ইমপ্লাইজ আ ডিফারেন্স। আদার রেটারিক্যাল কম্পারেটিভ ফিগার স্পিচ আরও রয়েছে, যেমন হচ্ছে মেটোনমি রয়েছে, প্যারাবল রয়েছে, সিমিলি রয়েছে, সিনেকডকি রয়েছে। এই সবই কিন্তু হচ্ছে কম্পারেটিভ ফিগার অফ স্পিচ, মানে যেগুলো দ্বারা আমরা কম্পেয়ার করে থাকি। আর এগুলো কিসের মধ্যে পড়ে? আর স্পিসিস অফ মেটাফোর, এগুলো এক ধরনের মেটাফোর। তাহলে হচ্ছে কি, সিমিলিও এক ধরনের মেটাফোর, মেটোনমি এক ধরনের মেটাফোর, প্যারাবলও এক ধরনের মেটাফোর, সিনেকডকিও এক ধরনের মেটাফোর। ঠিক আছে তো? কি এরা হচ্ছে কি মেটাফোরের স্পিসিস বা প্রজাতির মধ্যে পড়ে, কারণ মেটাফোর মানেই হচ্ছে কম্পারিজন। আর যতগুলো কম্পারেটিভ ফিগার অফ স্পিচ আছে সবই এক ধরনের মেটাফোর। কারণ কি, এটা কি হচ্ছে ডিস্টিংগুইশ বাই হাউ দ্য কম্পারিজন কমিউনিকেট। শুধু পার্থক্যটা হচ্ছে কিভাবে আমি কম্পারিজনটা করছি সেটার উপর। সিমিলি এক ধরনের কম্পারিজন, সিনেকডকি আর এক ধরনের, মেটোনমি আর এক ধরনের, কিন্তু সবাই এক ধরনের মেটাফোরিক্যাল বা কম্পারেটিভ ফিগার অফ স্পিচ। দ্য মেটাফোর ক্যাটাগরি অলসো কন্টেন্স দি স্পেশালাইজড টাইপস। বলছে সেই মেটাফোর ক্যাটাগরির মধ্যে এই রকম কিছু স্পেশালাইজড টাইপ রয়েছে। কেমন? যেমন অ্যালেগরিও এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর। অ্যালেগরি কি বলতো? অ্যালেগরি কোনো তথ্যটা জানো? অ্যালেগরি বলতে কি বোঝায়? রূপক বর্ণনা। অ্যালেগরি হলো এক ধরনের কাহিনী বা গল্প, ঠিক আছে তো,
যেটা আমি যা গল্প বলা হচ্ছে তার থেকে একটু মানে অন্য মিনিং দেওয়া, যেমন আ স্টোরি অর জি পোয়েম স্যার, অর ডাবল পিকচার মিনিং বোঝায়। দ্যাট ক্যান স্যার বি ইন্টারপ্রিটেড। ইলিজি হ্যাঁ বলো। হুম। এই যে অ্যালাগরিটা এটা কি হচ্ছে ইলিজি রিটিন কান্ট্রি চার্চেট এটার মতোই, মানে এখানে তো ভিন্ন অর্থ প্রদান করছে না আর না কি। না না, ওখানে কোনো ভিন্ন অর্থ প্রদান করেনি, ওখানে তো সরাসরি বলা হয়েছে এলিজি রিটেন কান্ট্রি চার্জের অ্যালেগরি না, ওটা তো এলিজি। অ্যালেগরি হচ্ছে একটা কাহিনী বা গল্প, যে কাহিনী বা গল্প দিয়ে আমার বোঝানো ওই গল্পটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো অন্য কিছু বোঝানো। ঠিক আছে, তো এরকম কোনো অ্যালেগরিক্যাল গল্প তোমরা ওকে এখনো স্যার। এখনো পড়োনি। যেমন আমি যদি মানে বলে থাকি সেটা হচ্ছে আমরা কোনো কোন গল্প বলবো, সেগুলো তো ঈশপের হয়ে যাচ্ছে যেমন ঈশপের গল্প পড়ছো না, কিছু ঈশপের গল্প পড়ছো, কচ্ছপ খরগোশের গল্প, তাই তো? তারপরে জি স্যার, শুধু নাম শুনছি। কাকের ময়ূরের পাখনা জি স্যার। লাগানো গল্প, এগুলো দিয়ে কি আসলে ময়ূরের পাখনা লাগানো কি আমি বোঝাচ্ছি, নাকি মানুষের নিজের চরিত্র ঢাকার কথা বোঝাচ্ছি বলো তো? ময়ূরের মানুষের নিজের চরিত্র চরিত্র ঢাকা। ঢাকার এই কথা। গল্পটা কখনো শুনছো? এই ময়ূরের পাখনা লাগানো কাকের, না স্যার। স্যার শুনোনি? স্যার তাহলে শুনছিলাম, ছোটবেলায় একটু বেশি ওই বেশি যে পড়তে একটা হয়। কাক ময়ূরের পাখনা লাগাইয়া আর কি ময়ূরদের মধ্যে আসে। হ্যাঁ, মানে সে একজন কাক তো কালো দেখতে কুৎসিত, তাই সে একদিন ভাবলো, সে দেখলো যে ময়ূরের অনেক পাখনা বা পাখা পড়ে আছে, তখন সে ভাবলো এই পাখাগুলো যদি আমি আমার গায়ে লাগিয়ে নিই তাহলে তো আমাকে দেখতে ময়ূরের মতো লাগবে, তখন তো আমাদের ময়ূরের মতো সুন্দর লাগবে, অতএব আমাকে আর কেউ কাকের মতো কুৎসিত বলতে পারবে না। এই জন্য করলো কি, সে ময়ূরের পাখনা নিজের গায়ে লাগিয়ে নিয়ে সে ময়ূরের দলে যোগ দেওয়ার জন্য গেল। কিন্তু ময়ূরের পাখনা লাগালেই কি সে ময়ূর হতে পারে বলো? হুম? না স্যার, তার তার চলাফেরা অভ্যাস এগুলো হচ্ছে চালচলন, কাকের একটা বৈশিষ্ট্য থেকেই যায়। হ্যাঁ তার চাল চলন, তার চেহারা, তাই না, তার সবকিছু তো আর হবে না, শুধু পাখনাটুকুই হবে। এই জন্য করলো কি, যখন সে ময়ূরের দলে গেল তখন ময়ূররা তাকে ঠুকরায়ে মেরে বার করে দিল। এবার যখন সে দেখলো যে না ময়ূরের সাথে থাকা গেল না, তখন সে আবার কাকের মধ্যে ফিরে আসলো। তখন কাকরা করলো কি, এই কাকেরাও তাকে আবার মারধর করে তাদের দল থেকে বার করে দিল, কারণ সে তাদেরকে কি কি করেছে, সে তাদেরকে ছোট করেছে, নাকি সে তাদেরকে তুচ্ছ করেছে, সে এই দলে থাকতে চায়নি, এই জন্য সে দুকুল হারালো। তাহলে এটা কি শুধু কাকেরই গল্প বলো তো, নাকি এর হিডেন মিনিং আছে কোনো, বলো? হিডেন স্যার, মিনিং। hidden meaning আছে। Meaning মানে আছে। অতিরিক্ত লক্ষ্য করে সে দুদিকে হারালো। হ্যাঁ, তাই বলতেছে যে তার নিজের সাথে চালাকি করে, নিজের জাতের সাথে চালাকি করে, ঠিক আছে তো, সে একসময় দুই দলই হারায়, মানে দুকুলই হারিয়ে ফেলে। এইগুলো হচ্ছে কি এলিগরিক্যাল, ঠিক আছে তো বিষয়। যদিও গল্পটা হচ্ছে ফেবল, কিন্তু ওটাকে অ্যালেগরির মধ্যে ফেলা হচ্ছে, কারণ ওগুলো দিয়ে আমি আরেকটা কিছু বোঝাতে চাচ্ছি। তো এগুলো কি ওই রকম মানুষের চরিত্র, যেমন হচ্ছে আমরা পাইক পড়েছিলাম না, পাইক যদিও সিম্বলিক বলা হচ্ছে, সিম্বলিজম, কিন্তু ওখানেও আমরা কিন্তু একটা হিডেন মিনিং পাচ্ছিলাম, তাই না? তো এইগুলো হচ্ছে এক্সটেন্ডেড মেটাফর বলা হচ্ছে, যে দেখো অ্যালেগরি ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফর হোয়ার ইন আ স্টোরি ইলাস্ট্রেট অ্যান ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ দ্য সাবজেক্ট, মানে যা নিয়ে কথা বলতেছি সেই স্টোরির মাধ্যম দিয়ে ওই বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে পারি। অন্যদিকে আ ক্যাথারসিস ইজ আ মিক্সড মেটাফর ইউজড বাই ডিজাইন অ্যান্ড অ্যাক্সিডেন্ট আর রেটোরিক্যাল ফল্ট। ক্যাথারসিস কি আমরা পড়েছিলাম না ইডিপাসে? ইডিপাসে কি আমরা পড়েছি না? জি স্যার। হ্যাঁ, সেখানে কি একটা অ্যাক্সিডেন্ট বা ডিজাইনের মাধ্যমে একটা একটা ট্র্যাজিক ইনসিডেন্ট ঘটবে। সে ট্র্যাজিক ইনসিডেন্টটা দিয়ে, যেমন ইডিপাসের ঘটনাটা যদি বলি, ইডিপাসের ঘটনা কি, এটা কি এক ধরনের অ্যালিগরিক্যাল ব্যাপার না? যে ইডিপাসের চরিত্র দিয়ে শুধু ইডিপাসের গল্পই আমরা বুঝলাম না, কিন্তু ভাগ্য যে আমাদের জীবনের উপরে বড় ধরনের একটা প্রভাব বিস্তার করে সেটা নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে। তার মানে কি, ইডিপাসের সাথে আমরা আমাদের ব্যক্তিগত জীবনকে মেলাতে পারি, কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে, পিটি অ্যান্ড ফিয়ার। তাই তো, কম্পেয়ার করে পিটি এবং ফেয়ার আমাদের জাগাতে হতে পারে, তাই না? যে তার প্রতি আমাদের পিটি হচ্ছে কিন্তু আমাদের জন্য ফেয়ার হচ্ছে, তাহলে কেন হচ্ছে? কারণ তার জীবনের সাথে আমরা কম্পেয়ার করতেছি, ওই যে কম্প্যারিজন কথাটা কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা দেখতেছি ক্যাথারসিসের মধ্যেও এক ধরনের মিক্সড মেটাফর রয়েছে, মানে সরাসরি মেটাফর না হলেও মেটাফর ওখানে মিক্সড হয়ে আছে, ঠিক আছে? এছাড়াও রয়েছে প্যারাবল, আমরা প্যারাবল পড়েছিলাম না অন ইজ ব্লাইন্ডনেস পড়তে গিয়ে, একটা গল্প পড়েছিলাম বিবলিক্যাল প্যারাবল, তাই না? ওই যে তোমার ট্যালেন্ট নিয়ে, হ্যাঁ, ট্যালেন্টের একটা প্যারাবল পড়েছিলাম, ভুলে গেছো? যে এক মালিক, হ্যাঁ, সে কোথায় গেছিল,
ভ্রমণে গেছিল মনে করো, সে করলো কি তার 3 জন চাকরকে ডেকে নিয়ে তার সম্পদগুলোকে 3 জন চাকরের জি, স্যার। মধ্যে ভাগ করে দিল নাকি, কাউকে দিল জি 5 স্যার, ট্যালেন্ট, রিলিজিয়াস মোরাল। জি স্যার, কাউকে দিল 2 পড়েছিলাম। ট্যালেন্ট আর কাউকে দিল 1 ট্যালেন্ট। তো এটাও কিন্তু এক ধরনের মেটাফোর, কারণ কি এর মধ্যে দিয়ে একটা মোরাল লেসন হচ্ছে যে পৃথিবীতেও সৃষ্টিকর্তা সবাইকে সমান দেয় না। এই যে মালিক যে তার সার্ভেন্টদের ভিতরে যে ট্যালেন্টগুলো ভাগ করে দিলেন, এগুলো তাদের অ্যাবিলিটি অনুসারে দিয়েছে। যাকে 5 ট্যালেন্ট দিয়েছে মালিক জানে যে এ 5 ট্যালেন্ট কি করতে পারবে, ব্যবহার করতে পারবে। যাকে 2 ট্যালেন্ট দিয়েছে তাকে তিনি ওই 2 ট্যালেন্টের যোগ্যতা ভেবেই তাকে দিয়েছেন, আর যাকে 1 ট্যালেন্ট দিয়েছে তাকে 1 ট্যালেন্টের যোগ্যতা ভেবেই দিয়েছেন। তার মানে সৃষ্টিকর্তাও এরকম, যে যেটার যোগ্য তাকে সেটাই দেওয়া হবে। বরং আরও কথা বলা হয়েছে যে তার যা দেওয়া হয়েছে সেটাও যদি সে সদ্ব্যবহার না করে, তাহলে যা দেওয়া হয়েছে তা কেড়ে নিয়ে যার বেশি আছে, যে সদ্ব্যবহার করতে পারে তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে এটা কি শুধু এই গল্পটাকে বোঝানো হলো, নাকি আমাদের মধ্যে এক ধরনের মোরাল লেসনকে ইলাস্ট্রেট করলো বলো তো, জানালো, তাই না? যে আমাদের যে জীবনেও অনেকে আছে যারা প্রচুর ভালো আছে, কারণ তারা যেন উন্নতি করতেই থাকে করতে থাকে, কারণ কি তারা সেটার যোগ্য। আর অনেকে আছে স্বাভাবিকভাবে জীবন চালায়, দরিদ্রতা যেন ওদের পিছুই ছাড়ে না, কারণ কি তারা জীবন বুঝে না, তারা জীবন চলার পথে অলস, তারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তো এরকমভাবে বলতেছে প্যারাবলগুলোও হচ্ছে এক্সটেন্ডেড মেটাফর, যেখানে কি করা হয়, ন্যারেটেড অ্যাজ অ্যান অ্যানেকডট ইলাস্ট্রেটিং অ্যান্ড টিচিং আ মোরাল লেসন। ঠিক আছে, তাহলে কি দেখো সবই কিন্তু আমরা দেখতেছি কোনো না কোনোভাবে কম্প্যারিজন, বা সেটা হিডেন হোক অথবা ওপেনলি হোক না কেন বা পাবলিকলি হোক না কেন। বলছে 3 কমন টাইপস অফ মেটাফোর্স আর ডেড মেটাফোর, অ্যান এক্সটেন্ডেড মেটাফোর অ্যান্ড আ মিক্সড মেটাফোর। তাহলে এক্সটেন্ডেড মেটাফোর কোনটা? এই যে প্যারাবল হচ্ছে কি এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর। তারপর হচ্ছে এই যে অ্যালেগরিও কি এক ধরনের এক্সটেন্ডেড মেটাফোর। তারপর হচ্ছে ক্যাথারসিস কি এক ধরনের মিক্সড মেটাফোর, মানে যেটা সরাসরি মেটাফোর না কিন্তু তার ভিতরে মেটাফরিক্যাল কিছু বিষয়কে কি করা হয়েছে, মিক্স করা হয়েছে। আর যেটা দ্বারা আমরা সরাসরি কাউকে মানে কম্পেয়ার করতেছি বলে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে ডেড মেটাফোর। যেমন ইউ আর আ লায়ন, এটা হচ্ছে কি ডেড মেটাফোর। কিন্তু ইডিপাসের যে গল্পটা, ইডিপাসের গল্পটা কি আসলে কি আমরা মেটাফোর হিসেবে পাচ্ছি, নাকি ওটাকে মেটাফরিক্যাল হিসেবে আমরা ব্যবহার করতে পারি? ওখানে কিন্তু সরাসরি আমরা মেটাফরিক্যাল বিষয় পাই নাই, বা মেটাফোর বলেই আমরা ওকে ব্যবহার তুলনা করতে করি নাই, পারি। কিন্তু তুলনা করে কিন্তু আমরা আবার আমাদের বিষয়গুলোকে আনতে পারতেছি। তো সেই হিসাবে এটা হচ্ছে কি মিক্সড মেটাফোর, মানে মেটাফোরকে অন্য একটা বিষয়ের সাথে মিক্সড করে উপস্থাপন করা হয়েছে। কি কথা বুঝতে পেরেছো? এরকম ভাবে হয়তো আরো বিশ্লেষণ আছে। তার দেখো এইটুকু তুলে এনে দিয়ে দিয়েছে তোমাদের বড় একটা লেখনী থেকে। হাবিবুর বোঝা গেছে সমস্যাটা? জি স্যার। হুম, আচ্ছা, ভেরি গুড। স্যার হ্যাঁ বলো। স্যার 11 নম্বরটা পড়ে দিতেন, আচ্ছা, একজন বলো, 2 জন কথা বলেছে বুঝি নাই আমি, আবার বলো। 18 নম্বরটা একটু পড়ে দিতেন। আচ্ছা, আমি 13 নম্বরে আছি, যেহেতু 13 নম্বর একজন বলেছে, তারপর 13 নম্বর পরে 18 নম্বরে আসছি, ঠিক আছে? হুম, ওকে স্যার। হ্যাঁ, কে বললা আমার নেটের সমস্যা না তোমার নেটের সমস্যা? আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। হুম, তাহলে যে বললা সমস্যা আবার একটু বলো, কথা বুঝি নাই। হ্যাঁ, কার জন্য কিছু একটা বললা? স্যার হয়তো 11 নাম্বারের কথা বললো। ও, তাহলে 13 নম্বরটা একটু আমি আগে শেষ করি তারপরে আসি। 13 নম্বর কার সমস্যা ছিল? সে কি লাইনে আছো? জি স্যার আছে। আচ্ছা, পুরোটা পড়া দিতে হবে না কোনো সমস্যা আছে? না স্যার পুরোটা না স্যার, এই যে প্রথম লাইনের দিক দিয়ে আমি বুঝি নাই। আচ্ছা, পাওয়ার ড্রেসিং বলতে কি বোঝায় নাকি? পাওয়ার ড্রেসিং কি? জি স্যার। পাওয়ার ড্রেসিং, হ্যাঁ, পাওয়ার ড্রেসিং কি? পাশে তো অ্যাপোজিশন দেওয়া আছে। অ্যাপোজিশন বুঝি আমরা? অ্যাপোজিশন কি জিনিস? হোয়াট ইজ জি অ্যাপোজিশন? স্যার বুঝি। কি অ্যাপোজিশন কি? জি স্যার। নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো স্যার কিছু নাউন বলা। বা সাবজেক্ট সম্পর্কিত একটা মানে বিস্তারিত ধারণা দেয় যেটা ওই বাদ জায়গায়। দিলেও তো আর কি। মনে করে নাউন, যেটা বাদ দিলেও একটা সেন্টেন্স আর হয়, একটা নাউন, তাই তো? সেন্টেন্সটা কম। দিয়ে কি হবে এখানে? ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট, এরকম একটা মনে করো সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এই প্রথম নাউনটা হচ্ছে মনে করো সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এই নাউনটা হলো একটা সাবজেক্ট। এই সাবজেক্টকে আরো এক্সপ্লেন করার জন্য তার পাশে আর একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, এরকম কমা দিয়ে আলাদা করা থাকবে, কমা দিয়ে আলাদা করা থাকবে, তাই না?
তো এটাকে আমরা যদি বাদ দিই তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে যাবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব এরকম। কিন্তু এই প্রথম যে সাবজেক্টে যে নাউনটা থাকবে বা অবজেক্টে থাকুক বা যেখানে থাকুক, তার পাশে আমরা এই পূর্ববর্তী নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্যকে কমা দিয়ে তার পাশে ব্যবহার করি, তখন এই যে নাউনটা ব্যবহার করছি না, এই নাউনকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। তো এখানেও ঠিক নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করা হয়েছে প্রথম সেন্টেন্সে, হয়েছে কি? জি স্যার। দেখো জি স্যার। জি স্যার, এখানে ব্যবহার করা হয়েছে। দেখো পাওয়ার ড্রেসিং became fashionable among working men and women in the United States and Great Britain during the 1980s। মানে 1980 দশকে আমেরিকা এবং গ্রেট ব্রিটেনে ওয়ার্কিং মেন এন্ড উইমেন মানে কি শ্রমিক শ্রেণীর নারী এবং পুরুষদের মধ্যে পাওয়ার ড্রেসিংটা খুবই ফ্যাশনেবল হয়ে গিয়েছিল। মানে কি ফ্যাশনেবল মানে কি? ফ্যাশনেবল ইংলিশ কি, বাংলা কি? ফ্যাশনেবল বাংলা কি গো? কি বুঝি আমরা এটা দিয়ে? পছন্দনীয়, হ্যাঁ 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 বলো। পছন্দনীয়। সেটা বলতে পারো। ফ্যাশনেবল মিনিং ইন বাংলা দেখি তো বেঙ্গলি। আরে এটা ফ্যাশনেবল বলতে আচ্ছা হ্যাঁ, যে সুরুচি সম্মত, মানে সঠিক একটা বাংলা আমরা ফ্যাশনেবলটাই বলে বলি, স্টাইলিশ বলি, হ্যাঁ এলিগেন্ট, ফ্যাশনেবল, যাই হোক। যে অকওয়ার্ড জি স্যার, কেদার দুরস্ত। মানে মূল কথা যদি এটাকে এক্সপ্লেন করতে হয় তাহলে এটা এরকম যে নিজেকে জাঁকজমকপূর্ণ লাগানোর জন্য, তাই না? মানে একটু ভালো লাগানোর জন্য, সুন্দর লাগানোর জন্য যে সকল মানে বিশেষ করে আউটফিট, সেটাকে ফ্যাশনেবল বলা হয়। তাহলে যে পাওয়ার ড্রেসিংটা, জি স্যার, মডিফাইড। হ্যাঁ এখন বিষয় হলো পাওয়ার ড্রেসিংটা কি। পাওয়ার ড্রেসিংটা এবার এই যে এখানে বর্ণনা করা হয়েছে, দেখো কি বলা হয়েছে। পাওয়ার ড্রেসিং হলো দ্য ওয়ারিং অফ এক্সপেন্সিভ বিজনেস ক্লদিং টু ইন্ডিকেট স্ট্যাটাস। তাহলে পাওয়ার ড্রেসিং মানে হলো কোনো একটা কোম্পানিতে চাকরি করার সময়, ঠিক আছে তো, এক্সপেন্সিভ বিজনেস ক্লোথ পরা মানে হচ্ছে বিজনেস ড্রেস পরা, যেটা তাদের মধ্যে একটা স্ট্যাটাসকে নির্দেশ করে। স্ট্যাটাসকে নির্দেশ করে। কোন ড্রেসটা হাই স্ট্যাটাসকে নির্দেশ করে বলো তো? বলো। ফর্মাল ড্রেস স্যার। ফর্মাল বলতে মেয়েদের ছেলেদের জন্য স্যুট টাই নাকি? জি টাই, স্যার, স্যুট টাই, কোট প্যান্ট টাই। কোট প্যান্ট, কোট প্যান্ট শার্ট। তাই বলতেছে কি দ্য ওয়ারিং অফ এক্সপেন্সিভ বিজনেস ক্লোদিং, মানে যে যেখানে কাজ করে সে কাজে পোশাকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে তো। তো বিশেষ করে মনে করো যে কোনো একটা কোম্পানিতে ফার্স্ট ক্লাস অফিসারদের জন্য এক ধরনের ড্রেস, সেকেন্ড ক্লাস অফিসারদের জন্য এক ধরনের ড্রেস, আর থার্ড ক্লাস বা সাধারণ কর্মচারীদের জন্য এক ধরনের ড্রেস। কোন ড্রেসটা পরতে সবাই উৎসাহী হবে বলো তো? আকর্ষণীয় ড্রেস হবে কোনটা? যে ড্রেসটা ফার্স্ট ক্লাস। মানে ওই ড্রেসটা পরলে বোঝা যাবে যে সে এই অফিসের একজন ফার্স্ট ক্লাস কর্মকর্তা। তো এরকম বলা হচ্ছে যে পাওয়ার ড্রেসিং মানে হচ্ছে যে ড্রেসটা তোমার পড়লে পারে তোমার ভিতরে এক ধরনের স্ট্যাটাসকে নির্দেশ করবে, ঠিক আছে, স্ট্যাটাসকে নির্দেশ করবে, সেটাকে আমরা বলছি হচ্ছে পাওয়ার ড্রেসিং। হ্যাঁ, কি কথা বুঝতে পেরেছো? আর বলছে জি স্যার, জি স্যার। জবস ওয়্যার প্লেন্টিফুল এন্ড বিজনেস ওয়্যার থ্রাইভিং। বলছে বিশেষ করে সেই সময়ে যখন জব ছিল, প্রচুর জব ছিল আর কি, তখন এত কর্মী পাওয়া মানে চাকরি বেশি ছিল, কর্মী কম ছিল, তার মানে জব ছিল অ্যাভেলেবেল, এবং বিজনেসও বেশ ভালোই উন্নতি করছে। থ্রাইভ মানে উন্নতি করা। তখন পাওয়ার ড্রেসিং এনেবল পিপল টু কনভে অ্যান ইমেজ অফ সাকসেস। মানে কি যে এই পাওয়ার ড্রেসিং করবে বুঝে নেওয়া হবে সে সাকসেসফুল ব্যক্তি, মানে এই ড্রেস পরা মানে বুঝতে হবে সে সাকসেসফুল ব্যক্তি, ঠিক আছে। আর বিশেষ করে স্যুট, দেখো যে পাওয়ার স্যুট, হ্যাঁ, দ্য সেন্টার পিস অফ আ পাওয়ার ড্রেসার ওয়ার্ড্রব ওয়াজ আ টেইলর্ড বিজনেস স্যুট অর পাওয়ার স্যুট। বিশেষ করে দেখো যদি আমরা কোনো বিজনেসম্যান বলি, যদি গ্রুপ আমরা এতে সার্চ দিই, বিজনেসম্যান বলে যদি আমরা গুগলে সার্চ দিই, তাহলে কি জাতীয় মানুষের ছবি পাওয়া যাবে বলো তো? কেমন ছবি পাওয়া যাবে? কোট টাই পরা। কোট টাই পরা এরকম। কোট টাই, ফর্মাল ড্রেসে থাকবে সবসময়। কোট টাই এবং প্যান্ট একটা কি? পরা এমন। একটা সুটকেস নাকি? এটা কাগজপত্রের সুটকেস। তা দেখো জি স্যার, ব্রিফকেস। businessman are successful এই যে দেখো
তাহলে এই ড্রেসটা পরে যদি কেউ রাস্তায় হাঁটে এরকম করে, তাকে কি মনে হবে? সে কি ব্যর্থ ব্যক্তি নাকি কোনো সাকসেসফুল ব্যক্তি মনে হবে? সাকসেসফুল সাকসেসফুল ব্যক্তি স্যার। কোট, টাই, প্যান্ট, একটা সুন্দর ঘড়ি, তাই তো, সাথে একটা এরকম একটা ব্যাগ, হ্যাঁ, স্যুট। সুটকেস। দেখো, এই হচ্ছে পাওয়ার ড্রেসিং, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এটা বাদ দিলাম। আর কিছু? স্যার 11 নাম্বার। আচ্ছা, এরপরে কারো ছিল 18 নম্বর, তাই তো? স্যার একজনের ছিল 12 নম্বরের আই নাম্বার প্রশ্নটা। আচ্ছা, 12 নম্বরের আই কি বলছে? জি স্যার, কে যেন বলছিল। কে সে আছে? মেসেজে বলেছে স্যার। The mane of a lion is the symbol of mane. Mane মানে কি বলো তো? Mane মানে কি? What is the mane of a lion? কেশর। কেশর। স্যার কেশর, স্যার সিংহের মাথার যে কেশর থাকে মানে সিংহের মাথার কেশর। এগুলো, এই যেগুলো নাকি? হ্যাঁ, এই যেগুলো হচ্ছে কি কেশর, এটা হচ্ছে মেইন। তা মেইন কিসের প্রতীক, কি সিম্বলাইজ করছে, তাই না? তো এখানে, আর এখানে এটা প্যাসেজে দোয়াই আছে। হ্যাঁ বলো। এটা প্যাসেজে দোয়াই আছে যে হোয়েন দা লায়ন ইজ ইয়াং, এরপরে ওই যে ই হয়। আচ্ছা, সমস্যাটা তাহলে কার ছিল? এখন এখানে প্রশ্নটা হচ্ছে হোয়েন দ্য লায়ন ইয়ার্স দ্য হেয়ার ক্লাস মেল ইজ ইয়েলো। হ্যাঁ স্যার সমস্যাটা আমার ছিল। হ্যাঁ, কি সমস্যা বলো তো? স্যার এখানে বলতেছে যে দ্য মেন অফ এ লায়ন ইজ দ্য সিম্বল অফ ম্যাচুরিটি, কিন্তু এটা তো মেল হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এটাই দেখলাম যে তুমি এই সমস্যা, এটা ম্যাচুরিটি, এটা মেল, তাই না? ফিমেলের কোনো মেইন থাকে না, তাই না? এটা হচ্ছে কি, মেল লায়নের থাকে, ফিমেল লায়নের থাকে না। অতএব ওটা মানেই বুঝতে হবে যে, এখানে আবার বইয়ে দেখি এরকম কোনো কথা বলা আছে কিনা, প্যাসেজে কোনো কিছু বলা আছে এরকম সিম্বলাইজ করে এরকম কিছু? When is old জি স্যার স্যার। ছিল তো। the female lion, কোথায় বলা আছে? নাই তো, না এরকম কিছু বলা নাই যে মেন দিয়ে ম্যাচিং, না। এরকম কিছু বলা নাই। অতএব এখানে তবে এখানে শুধু দেওয়া ছিল হোয়েন দ্য লায়ন ইজ ইয়ং দ্য হেয়ার অফ দ্য মেন ইজ ইয়েলো। ইয়েলো, সেটা ইয়েলো কালার। যদি এখানে কালার দিয়ে বলতো তখন সেটা বুঝতাম, তাই না? যে ইয়েলো মেইন মানে মেইন কি নির্দেশ করে, সেটা ইউথ বলতে পারতাম, বা ম্যাচুরিটি বলতে পারতাম, ওল্ড হলে পারে ব্ল্যাক হয়ে যায় সেটা বলতে পারতাম, কিন্তু শুধু মেইন বলা হয়েছে এখানে, তাই না? প্রশ্নটা যে দ্য মেইন অফ আ লায়ন ইজ দ্য সিম্বল অফ মেল। ইউথ না ম্যাচুরিটি, না ম্যাচুরিটি হলে ব্ল্যাক মেল হবে, ইউথ হলে ইয়েলো মেইন হবে। আর তাহলে আনসার female তো হলে- মেল হওয়ার কথা না, তাহলে এখানে তো ম্যাচুরিটি দেওয়া, এই জন্য বলতেছি এটা কি উত্তরটা হ্যাঁ কি ভুল, আমি তো এটা বললাম বলতেছি। ভুল হচ্ছে, উত্তরটা ভুল আছে। হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে বইয়ে এরকম তো কিছু বলা নাই, সিম্বলিক্যাল বিষয় আছে। হ্যাঁ, তাহলে ভুল হবে। তাহলে সেটাই মানে উত্তরটা কি ভুল হয়েছে কিনা এটাই জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল আছে। আচ্ছা, তারপরে কত নম্বর প্যাসেজ? 11। স্যার 17। 11তে কারো সমস্যা স্যার আছে? আমার একটু 16 11তে কারো সমস্যা আছে? পরে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিসের সমস্যা? পুরো প্যাসেজের সমস্যা? হ্যাঁ স্যার একটু পরে দিন পুরোটা। পুরোটা পড়া দিতে হবে? আচ্ছা হ্যাঁ, ঠিক স্যার। আছে, পড়া দিচ্ছি। বলছে দ্য ফাংশন অফ এডুকেশন, এটা মনে হচ্ছে পড়েছিলাম, তাই না? জি স্যার, জি, গত স্যার। ক্লাসে স্যার এটা পড়াইছিলেন তো। আমি একটা প্যাসেজে পড়াই দিয়েছি, যে প্রথম লাইনে পড়াই আমি বুঝতে পারছি আমি এটা পড়াই দিয়েছি, ঠিক আছে? এটা যেহেতু পড়ানো হয়েছে, তুমি একটু জি স্যার, একদিন বোঝানোর জন্য পড়াইছিলেন আমাদের। পড়াই দিয়েছি, তুমি একটু প্রথম দিকের ভিডিও ক্লাসটা অ্যাডভান্স ট্রেনিং ওটা দেখে নিও, ঠিক আছে? হ্যাঁ। স্যার 18। তাহলে আমি এটা পড়ালাম না, আমি চলে স্যার যাচ্ছি। 17তে একটা সমস্যা আছে। আচ্ছা, 17 তো দেখতেছি, কারণ ওটা পড়ায় আবার সময় নষ্ট করার দরকার নেই, কারণ ওটা তো পড়ানো আছে, তুমি একটু দেখে নিও। 17 কিসের স্যার সমস্যা? 17-র ই নাম্বার কোশ্চেনে যে এখানে অ্যাজ ডাইরেক্টেড লেখা, এটা অ্যাজ ডাইরেক্টেড মানে কি, আর এই অ্যাজ ডাইরেক্টেড না থাকলে কি করব? অ্যাজ ডাইরেক্টেড থাকবেই, মানে যেভাবে বলা হয়েছে।
চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড। ডাইরেক্ট মানে তোমাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, এখানে কি নির্দেশনা দেওয়া হয়েছে কোনো? কিসে চেঞ্জ করতে হবে? ইনটু নাউন। Into noun. এটা হচ্ছে তোমার ডিরেকশন বা ডাইরেকশন। বুঝতে পেরেছো? জি স্যার। চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডাইরেক্টেড মানে যেভাবে তোমাকে বলে দেওয়া হয়েছে যাতে পরিবর্তন করতে বলা হয়েছে তুমি তাতে পরিবর্তন করো। এবং আরেকটা জিনিস খেয়াল করো, তুমি সেন্টেন্স লিখবা কোনটা দিয়ে? যেটা দেওয়া আছে সেটা দিয়ে নাকি যেটা চেঞ্জ আতিক একটু মিউট রাখো ভাই। একটু মিউট রাখো। হ্যাঁ, বলছি এই যে সেন্টেন্সটা যে লিখতে বলা হয়েছে, মেক আ সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ফর্ম, নাকি চেঞ্জ ফর্ম মানে কি? যেটা পরিবর্তিত হবে ওইটা। হ্যাঁ, মানে না যেটা তুমি এখানে নতুন ওয়ার্ড লিখবা সেটা দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এই যে খাতা দেখতেছি অনার্স সেকেন্ড ইয়ারের, ঠিক আছে তো, অনার্স সেকেন্ড ইয়ারের খাতা দেখতেছি, তারা কিন্তু অনেকে যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেই ওয়ার্ড দিয়েই সেন্টেন্স লিখছে। তাহলে কি হবে বলো তো? ভুল হবে না ঠিক হবে? তাহলে তো হবে না। ভুল হবে স্যার। এখানে বলে দেওয়া আছে নিউ ওয়ার্ড বা চেঞ্জড ওয়ার্ড বা সিনোনিম বললে সিনোনিমাস ওয়ার্ড। যেমন এখানে বলা হচ্ছে যে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড মেক আ সেন্টেন্স উইথ ইট। খেয়াল করো, বলছে গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, তাহলে ডিক্রিজ হলো আমাদের গিভেন ওয়ার্ড আর ইনক্রিজ হলো তার অ্যান্টোনিম। তাহলে আমি সেন্টেন্সটা লিখবো কি দিয়ে? মেক আ সেন্টেন্স উইথ ইট। এই ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? আর যেটা দেওয়া আছে Increase, সেটা increase. নাকি যেটা নতুন ওয়ার্ড সেটা? যেটা নতুন ওয়ার্ড দেওয়া হবে সেটা। হ্যাঁ, যদি এখানে বলে দিত গিভেন ওয়ার্ড উইথ দ্য গিভেন ওয়ার্ড তাহলে বুঝতে হবে যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা দিয়ে করতে হবে। আর যদি চেঞ্জ বা নিউ এরকম কিছু বলে থাকে, একটু মিউট রাখো। জেরিন ওয়েট। মিউট রাখতে হবে। হ্যাঁ, যাদের সরি আশেপাশে স্যার, সাউন্ড হচ্ছে, সরি স্যার, করতে পারেন। আচ্ছা সমস্যা নেই, মিউট রাখো। যাদের আশেপাশে সাউন্ড হচ্ছে একটু কথা বলার পর আবার মিউট করে রাখবা। ওকে, আর কোনো জায়গায় সমস্যা? স্যার আরেকটা সমস্যা আছে 27 নম্বর প্যাসেজের একটা কোশ্চেনে। আচ্ছা 27 নম্বরটা, আচ্ছা 18 নম্বর কার? স্যার আমার 16 নাম্বার। আচ্ছা 18 নম্বরে কার সমস্যা ছিল বলো? 18 নম্বরে কার সমস্যা ছিল সেটা আসি। স্যার আমার বলো কিসের সমস্যা? মানে সম্পূর্ণটা যদি একটু পড়াই দিতেন। আচ্ছা পড়া দিতে হবে। ওকে, বলছে ইন্টারভিউ কেন নেওয়া হয়? ইন্টারভিউ কেন নেওয়া হয় বলো? বলো তো ইন্টারভিউ কেন নেওয়া হয়? মানে কোন এখন বিষয়টা যাচাই করার জন্য। তোমার চাকরি পরীক্ষা তো নেওয়াই হয়েছে, তাই না? চাকরি পরীক্ষা তো নেওয়াই হলো, তাহলে আবার ইন্টারভিউ নিব কেন? ইন্টারভিউ নিব কেন আমি তাহলে আবার, তাই না? আমি প্রেজেন্টেশন ভালো কিনা এটা জানার জন্য। তার ব্যক্তিত্ব খেয়াল করার জন্য। মানে বিহেভিয়ার দেখার জন্য। হ্যাঁ, পরীক্ষার হলে তো পরীক্ষা দিলে তাকে তো আমি জানছি না, তাকে দেখছি না, তাই না? হ্যাঁ, অনেকে আছে যারা একাডেমিক লেভেলে ভালো হলেও ম্যানার কিন্তু ভালো না। অনেক ভালো স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হিসেবে সে ভালো, মানে লার্নার হিসাবে সে ভালো, কিন্তু দেখা যাচ্ছে মানুষ হিসাবে তার ম্যানার ভালো না। তাহলে একজনের সাথে কথা বললে, তার আচরণগুলোকে খেয়াল করলেই আমরা বুঝতে পারবো যে সে একাডেমিকলি ভালো হলেও আসলে তাকে আমার প্রতিষ্ঠানে নেওয়া যাবে কি যাবে না, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি। তো এই কারণেই ইন্টারভিউ এর ব্যাপারটা হচ্ছে, ইন্টারভিউ বাংলাটা কি বলো তো? ইন্টারভিউ মানেটা কি? সাক্ষাৎকার। ইন্টারভিউ, তাই না? হুম, সাক্ষাৎকার। হ্যাঁ, দেখি আমরা এটার মিনিংটা কিভাবে তারা দেখিয়েছে। এই যে অনেকভাবে দেওয়া হচ্ছে, যেখানে আ মিটিং অফ পিপল ফেস টু ফেস স্পেশালি ফর কনসালটেশন, ডাক্তারি ইন্টারভিউ হতে পারে। আমরা যেখানে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান ওরাল এক্সামিনেশন অফ অ্যান অ্যাপ্লিকেন্টস ফর আ জব, কলেজ প্লেস এটসেট্রা। মানে এটা সরাসরি হচ্ছে আমাকে ওরাল এক্সামিনেশন। তাহলে পরীক্ষা হয় লিখিত হয়, তাই না? প্রথমত হয় 3 ধরনের পরীক্ষা মেইনলি হয়েই থাকে। একটা হচ্ছে এমসিকিউ, মানে দ্রুত চিন্তা করার ক্ষমতা তার আছে কিনা। একটা হচ্ছে লিখিত, তার ইলাবোরেটিভ ডিসকাশন এবং তার একটা প্রবলেম সলভিং আইডিয়া কেমন আছে। সেটা হচ্ছে তোমার
লিখিত পরীক্ষা, আর ভাইভা হচ্ছে বা ইন্টারভিউ হচ্ছে তোমার ওরাল এক্সামিনেশন। এখানে তোমার কথা বলার ধরন, এখানে তোমার আচার আচরণ, ড্রেস আপ, ঠিক আছে তো, বা কোনো ক্রিটিক্যাল বিষয়ের কথা বলার ক্ষেত্রে তুমি কেমন হবা। তোমাকে অনেক সময় রাগিয়ে দিবে, রাগিয়ে দিয়ে তোমাকে কিন্তু এমন কথা বলবে যে তুমি রেগে যাবা। মানে ওখানে দেখা হতে পারে যে তুমি রাগের সময় কেমন বোধ করো, তুমি রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারো, বা ওই সকল রাগের সিচুয়েশনে তুমি কিভাবে শান্তভাবে বিষয়গুলোকে ট্যাকেল দিবা, এই সবগুলো বিষয় কিন্তু ইন্টারভিউতে নেওয়া হয়। অতএব কোন পরীক্ষাটা সবচেয়ে কঠিন বলো তো? এমসিকিউ, রিটেন আর ইন্টারভিউ? ভাইবা বা ইন্টারভিউ? ইন্টারভিউ। ইন্টারভিউ বা ভাইভাটা Interview. কিন্তু সবচেয়ে Interview. কঠিন, কারণ ইনস্ট্যান্ট কোশ্চেন, ইনস্ট্যান্ট আনসার, এন্ড ইউ হ্যাভ টু বি কুইক ইন আনসারিং অর আন্ডারস্ট্যান্ডিং, তাই না? তোমাকে বুঝতে এবং উত্তর দিতে কিন্তু খুব কুইক হতে হবে। এই জন্য এই ইন্টারভিউয়ের ব্যাপারটা বলা হচ্ছে কি, আচ্ছা একটু আজানটা শেষ হয়ে যাক, হ্যাঁ, তার মানে একটু জোরে কথা বলতে হচ্ছে আমাকে। আচ্ছা, বলছে দ্য সিলেকশন ইন্টারভিউ has had a long and dismal history at the world's most popular method of sorting out the wheat from the chaff. chaff মানে কি বলতো? chaff কি? তুষ। হ্যাঁ, ভুসি বা তুষ, তাই তো? বা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি, তুষ তো বলি না, এটাকে কি বলা হয়? চিটা। চিটা আর তুষের মধ্যে পার্থক্য আছে, তাই না? আছে না পার্থক্য? জি স্যার। তুষ হলো ধানটাকে জি স্যার, অনেক পার্থক্য। চাল থেকে আলাদা করার পর যেটা হয় সেটা হচ্ছে তুষ। আর চ্যাপ হচ্ছে যেখানে ফলন থাকে না, হ্যাঁ, মানে যার ভিতরে কোনো ফলন হয়নি সেটাকে চ্যাপ। তার মানে সর্ট, যে ধানটার ভিতরে কোনো চালই থাকবে না। হ্যাঁ, তাই বলতেছে কি যে ওই চিটা থেকে গম বাছাই করার একটা সবচেয়ে পপুলার মেথড হলো এই সিলেকশন ইন্টারভিউ। এখন এটা কি আসলে চিটাকে বোঝানো হয়েছে, নাকি এর ভিতরে মেটাফরিক্যাল একটা ব্যাপার রয়েছে? হুইট দিয়ে কি বোঝানো হচ্ছে আর চ্যাপ দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে? এটাও দেখা এক ধরনের মেটাফর, কিন্তু হুইট দিয়ে কাদেরকে বোঝানো হচ্ছে? হুইট দিয়ে বোঝানো হচ্ছে স্যার যাদের আসে আসা হয় বা চ্যাপ। হুইট মানে কোয়ালিটিফুল, যাদের কোয়ালিটি আছে, নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই। যাদের কোয়ালিটি আছে, গুড, তাই তো, তাদের অ্যাবিলিটি আছে, যোগ্যতা আছে আমার অফিসে কাজ করানো, তারা হচ্ছে হুইট। আর চ্যাপ হচ্ছে যাদের মধ্যে কোয়ালিটি নাই, তাই তো, তারা হুদাই এসে ফাঁকা বলি যাবে। তাই বলতেছে তাই হচ্ছে হুইট থেকে, চ্যাপ থেকে হুইট সর্ট আউট করা মানে আলাদা করার একটা পপুলার মেথড হলো এই সিলেকশন ইন্টারভিউ। এবং এর রয়েছে কি একটা লং অ্যান্ড ডিজঅনারেবল হিস্ট্রি। হ্যাঁ, এটা রয়েছে দীর্ঘ এবং ডিজঅনারেবল মানে কি, অসম্মানজনক একটা হিস্ট্রি। কারণ এখানে বিশেষ করে যাদেরকে ইন্টারভিউ নিয়ে আসা হয়, এরা কি খুব, মানে ইন্টারভিউ যাওয়া কি খুব সহজ কাজ বলো তো? না স্যার। ইন্টারভিউ কি সবাই পছন্দ করে? ইন্টারভিউ কি সবাই পছন্দ করে? নাকি ভয় পায়? বলো। ভয় পায়। এই কারণে ভয় পায় সবাই। তাই তো, মানে প্রত্যেক ব্যক্তি যে আজকে বস হয়ে গেছে, সেও যখন প্রথম দিন ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল চাকরি করার জন্য, সেও কিন্তু ওই একই ধরনের ভয় পেয়েছিল, তাই না? পাইনি? যে ইন্টারভিউ নিচ্ছে আর যে ইন্টারভিউ দিচ্ছে, এই দুইজনের অভিজ্ঞতা সিমিলার। কোন দিক থেকে? ওই ইন্টারভিউ দেওয়ার দিক থেকে। যে আজকে ইন্টারভিউ নিচ্ছে, সেও কিন্তু একসময় ওই ইন্টারভিউ দিতে গিয়ে ওই একই ধরনের ভয় পেয়েছিল। মানে ইন্টারভিউটা একটা ডিজঅনারেবল ব্যাপার, মানে আমরা পছন্দ করি না সহজে, কিন্তু এটা একটা পপুলার মেথড কিভাবে আমরা কোয়ালিটিফুল ব্যক্তিকে কোয়ালিটিহীন মানুষের থেকে আলাদা করতে পারবো। তাই বলছে ডেসপাইট বিং ইন কনস্ট্যান্ট ইউজ ফ্রম দ্য মোমেন্ট when the first cave dweller asked a succession of nervous cave painters the immortal question, so why should I offer you this job? মানে দেখানো হচ্ছে যে ইন্টারভিউটা আসলে কবে থেকে শুরু হলো, কবে থেকে আসলে ইন্টারভিউ কথাটা আসলো, বা কবেই বা প্রথম ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো এটা একটা মনে করো একটা ধারণা যে হয়তো বা এমন ছিল, আগে মানুষ কোথায় বসবাস করতো? আগে মানুষ, মানে আমরা যদি মানুষের ইতিহাস ঘাঁটি, তাহলে মানুষ কি এরকম বাসা বাড়িতে থাকতো না গুহাতে বসবাস করতো একসময়? তাহলে গুহাতে বসবাস করতো। তা মনে করো কোন এক কেভ ডুয়েলার বা গুহাবাসী এক কেভ পেইন্টারকে একটা কাজ দিয়েছিল, মানে কিভাবে আমাকে কি করতে হবে, আমার কেভটাকে পেইন্ট করে দিতে হবে।
কারণ তখন তো আর বাড়ি ছিল না। মনে করো আমার একটা বাড়ি আছে, আমি কেবের কথা বাদ দিলাম, মনে করো আমি একটা বাড়ি বানিয়েছি, এখন এই বাড়িটার আমি ইন্টেরিয়ার ডেকোরেশন করব, তাই না? ইন্টেরিয়ার ডেকোরেশন করব, তাহলে এখন এই ইন্টেরিয়ার ডেকোরেশন করার জন্য আমি কি যাকে তাকে দিয়ে দিব আমার এই কাজটা? যাকে তাকে দিব? বলো। না স্যার। নাকি আমি যাচাই বাছাই করে দেখবো যে কেন আমি তোমাকে চাকরিটা দিব? এই যে কেন আমি তোমাকে চাকরিটা দিব, মানে কেপ ডুয়েলার যখন কেপ পেইন্টারকে জিজ্ঞাসা করলো যে কেন আমি তোমাকে দিব আমার এই কেপটাকে পেইন্ট করার জন্য, তোমার যোগ্যতা কি, তাই নাকি? তাহলে এটাই হলো প্রথম কোশ্চেন। এই কোশ্চেনটার উত্তর নিশ্চয়ই কেপ পেইন্টার দিয়েছিল, তাহলে ওটাই মনে করো হচ্ছে প্রথম ইন্টারভিউ। মানে এটা সত্যিকারে হয়েছিল কিনা আমরা জানি না, কিন্তু আইডিয়া যেমনটা তো হতে পারে, কারণ আমরা মানব সমাজ যা দেখতেছি, আদিম যুগে মানুষ গুহাতে বসবাস করতো, নিশ্চয়ই তার গুহাটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য, ডেকোরেট করে নেওয়ার জন্য অনেক কর্মী বা মানুষ ছিল যাদেরকে এই কাজগুলো করতে দেওয়া হতো, বা কেভ সুন্দর করে তৈরি করার জন্য হয়তো মানুষ নিয়োগ করা হতো। কারণ নিশ্চয়ই ওই কেপ ডুয়েলার নিশ্চয়ই কোনো কেপ পেইন্টারকে এইভাবেই প্রশ্ন করেছিল, আর তখন থেকেই এই জাতীয় প্রশ্ন এখনো চলে আসতেছে। তাই বলছি দেখো, দ্য হাম্বল ইন্টারভিউ হ্যাজ অলওয়েজ বিন থট অফ অ্যাজ আ প্রিটি ইউজলেস ওয়ে টু সিলেক্ট দ্য রাইট ক্যান্ডিডেট। কিন্তু এই রাইটারের মতে বা এই অথরের মতে যে এই ধরনের ছোটোখাটো ইন্টারভিউ কখনোই রাইট ক্যান্ডিডেট সিলেক্ট করার জন্য উপযুক্ত ওয়ে হতে পারে না। বুঝতে পারছেন? ইউজলেস ওয়ে বলা হয়েছে এটাকে, তাই তো? প্রিটি ইউজলেস ওয়ে। কারণ আমরা কি সবসময় মানুষের কথা দিয়ে মানুষের চরিত্রকে ধরতে পারি? এটা কি সবসময় সম্ভব বলো তো? এক দেখাতে না স্যার। একদিনে এক দেখাতে একজন মানুষের কথা দেখে আমরা কিন্তু মানুষকে চিনতে পারি না। কারণ কি, অনেক পকেট মার আছে যারা খুব আদর যত্ন করে কথা বলে পকেট মারে নিয়ে চলে যায়, যাই কিনা বলো? তারপরে তুমি বাজারে গেছো, তুমি একটা সুন্দর ড্রেস কিনতে গেছো, দেখা যাচ্ছে তোমাকে এমন ভাবে পাম দিয়ে কথা বলবে যে তুমি পটে গেছো, এদিকে তোমার ঠিকই লস করে দিয়েছে। তাই বলতেছে যে এটা, এই যে একটা হাম্বল ইন্টারভিউ, এই যে ইন্টারভিউ সবসময় বলা হয়েছে কি, এটা প্রিটি ইউজলেস টু সিলেক্ট দ্য রাইট ক্যান্ডিডেট। তারপরেও তারপরেও despite the widespread feeling that interview are only marginally more successful, দেখো অনলি মার্জিনালি সাকসেসফুল, পুরোপুরি সাকসেসফুল নয়। তাই এটা জানা সত্ত্বেও, এটা আমরা জানি যে ইন্টারভিউ পুরোপুরি সঠিক কর্মচারী বাছাই করতে উপযুক্ত ওয়ে নয়। কিসেরকে? দেখো, at predicting success at work than examining the entrails of a dead cockerel। দেখো এই ককরেল মানে কি? ককরেল বলতে কি বোঝায়? ডেড ককটেল। হ্যাঁ, দেখো ককরেল মানে হচ্ছে, মনে করো ডিম ফোটানোর আগে, মানে ব্যাপারটা এরকম, ডিম ফোটানোর আগে আমরা কি বলতে পারবো যে ডিমের ভিতরে কি ধরনের বাচ্চা আছে, কোন কালারের বাচ্চা আছে? বলা যাবে? না স্যার। স্যার তাহলে ডিমের চেহারা দেখে তো আমি বলতে পারবো না। ডিম তো সবই সাদা হয়। তাহলে মুরগির বাচ্চা তো কোনোটা কালো হয়, কোনোটা হলদেটে হয়, কোনোটা লাল হয়। তাহলে ডিমের উপরে দেখে তো আর ডিমের বাচ্চাকে আমি বলতে পারবো না, নাকি? তাই বলতেছে যে একজন মানুষের তার বাহ্যিক আচার আচরণ দেখে তো আমি প্রেডিক্ট করতে পারবো না সে কর্মক্ষেত্রে কতখানি সাকসেসফুল হবে। হ্যাঁ, যে at predicting success at work, যতক্ষণ না আমরা দেন এক্সামাইনিং দ্য এন্ট্রেলস অফ আ ডেড ককরেল। তাহলে একটা মুরগির বাচ্চাকে, যে মুরগির বাচ্চা মারা গেছে, সেই মুরগির বাচ্চাটা বা ছোট শাবকটা কেন মারা গেছে সেটা পরীক্ষা করতে হলে কি করতে হবে? আমাকে তার নাড়ি ভুড়ি পরীক্ষা করতে হবে, নাকি? তারপরে তো বোঝা যাবে যে সে কেন মারা গেছে। তাছাড়া শুধু মুরগির বাচ্চার বাহ্যিক চেহারা দেখে তো আমরা বলতে পারবো না যে আসলে তার রোগটা কি হয়েছে। তো সেই হিসাবে বলা হচ্ছে যে ইন্টারভিউতে একজন মানুষের ড্রেস আপ, কথাবার্তা দেখেই তো আমরা বলতে পারবো না যে সে কর্মক্ষেত্রে কতখানি সাকসেসফুল হতে পারে। কারণ অনেক মানুষ আছে কথা বলাতে খুব পটু, কিন্তু কাজের ক্ষেত্রে ঠনঠনা। আবার অনেকে আছে খুব চুপচাপ, কথা বলতে পারে না, নিজেকে উপস্থাপন করতে পারে না, কিন্তু কাজ ঠিকই সুন্দরভাবে করে দিতে পারে। তার জন্য বলা হচ্ছে কি যে এটা আমরা জানি যে ইন্টারভিউ মার্জিনালি সাকসেসফুল, কিন্তু পুরোপুরি সাকসেসফুল না। তারপরেও অল এমপ্লয়িজ কি করে? কনফ্রন্ট টু ইনফ্লিক্ট দিস আনন্যাচারাল এক্সপেরিয়েন্স। তারপরেও সকল চাকরিদাতারা করে কি, মানে এমপ্লয়ি মানে কি, যারা হচ্ছে চাকরি প্রার্থী, নাকি? সকল চাকরি প্রার্থীকে কি করা হয়? কনফার্ম করা হয় এই জাতীয় আনন্যাচারাল এক্সপেরিয়েন্স আরোপ করার মাধ্যমে আপন সাকসেসিভ জেনারেশন অফ গ্র্যাজুয়েটস। হ্যাঁ, মানে যত চাকরি প্রার্থী হবে চলতেই থাকবে এই ধরনের ইন্টারভিউ। সাকসেসিভ মানে কি? পরবর্তী। আজকে আমি সফল হয়ে গেছি, আমি চাকরি পেয়ে গেছি,
কালকে আবার আরেকজন যখন আসবে আমি তার ইন্টারভিউ নিব, আবার সে যখন সাকসেসফুল হয়ে যাবে সে হবে ইন্টারভিউয়ার, আরেকজন হবে ইন্টারভিউ। এইভাবে করে সাকসেসিভলি এই আনন্যাচারাল একটা এক্সপিরিয়েন্সের মুখোমুখি সকল এমপ্লয়িকে কোনো না কোনো সময় হতেই হবে। এই যে তোমরা যে পড়াশোনা করতেছো, তোমার তাহলে চাকরি যদি তুমি নিতেই চাও, তুমি যদি নিজের ব্যবসা নিজে করো তাহলে আলাদা বিষয়, কিন্তু নিজের ব্যবসা নিজে করলেও তুমি যদি ব্যাংকে লোন নিতে যাও, তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে না? বলো, জি যে স্যার। কেন আপনাকে আমি লোনটা দিব, আপনি লোন নিয়ে কি করবেন? হ্যাঁ, বা তোমার বাবার কাছেও যে বাবা আমি চাকরি বাকরি করবো না, আমি একটা বিজনেস করবো, আমাকে এত টাকা দাও, তাহলে বাবা প্রথম প্রশ্ন করবে তুমি কি বিজনেস করবা, তোমার বিজনেস প্ল্যানটা কি? তাহলে ইন্টারভিউ তো আমার সব জায়গায় দিতেই হচ্ছে কিনা বলো? তো এই ধরনের ব্যাপারটা হচ্ছে যে এটা একটা আনন্যাচারাল এক্সপিরিয়েন্স, এটা একটা ইউজলেস মেথড, তারপরেও এই পদ্ধতিটা আমাদের নিতেই হয় জানার জন্য যে আসলে কার মনে কি আছে, মানে যতটুকু জানা যায়, পুরোপুরি হয়তো বা জানা যাবে না, যতটুকু জানা যায় এটার জন্য আমাদের এই কাজটা করতেই হয়। তা কি বোঝা গেল প্যাসেজটা সম্পর্কে? একটু পেঁচানো আছে, বিশেষ করে কেপ পেন্টার টেন্টার এটা যদি না বুঝো তাহলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে। কি কথা বুঝতে পারছো? স্যার 14 নাম্বারটা একটু কমিয়ে দিন। জি স্যার। আচ্ছা আসছি 18-র পরে। আচ্ছা তোমরা একটু হাত তোলো, না তো আগে পিছিয়ে হয়ে যাবে, পরে মন খারাপ করো যে স্যার আমারটা বললো না। আচ্ছা যাদের পেয়ে গেছে উত্তর তারা একটু হাত নিচে নামাবা। হাদিয়ার কি ছিল? হাদিয়া স্যার আমার সমস্যা ছিল 27 নম্বর প্যাসেজের একটা কোশ্চেনে। 27 নম্বর। জি স্যার। 27 নম্বরে কোন কোশ্চেনটা? কত নম্বর স্যার কোশ্চেন? এখানে তো লাস্টে একদম 8 নম্বর কোশ্চেন। এইগুলো স্যার এখানে তো প্যাসেজে অনেক ইনফরমেশন আছে, এখন এই যে কমপ্লিট করতে বলে এগুলো কিভাবে করব? তোমার মতো করে আনসার করবা, সরাসরি প্যাসেজ থেকে কোনো কিছু কপি করা যাবে না, ঠিক আছে? প্যাসেজ থেকে কোনো কিছু কপি স্যার করা যাবে প্যাসেজের না। আলোকে আমি নিজে হ্যাঁ নিজের মতো সেন্টেন্স লিখবো। লিখতে একটা হবে। আধ হ্যাঁ নিজের মতো সেন্টেন্স লিখতে হবে। হুম ঠিক আছে। জি স্যার। আচ্ছা আর কিছু সমস্যা আছে তোমার? না স্যার এইটাই। আচ্ছা এবার মার্জিয়া। স্যার আমার হচ্ছে 29 নম্বর প্যাসেজটা একটু পুরোটা পড়াই দিলে ভালো হতো। 29 নম্বর। জি স্যার। আচ্ছা পড়াই দিচ্ছি। আচ্ছা একটু মিউট রাখো সবাই। বলতেছে এস্কিমো চিনো? কারা এস্কিমো? কারা? হু আর দ্য এস্কিমোস? এইটাই আর কি, জানি না। হায় হায় গুগলে সার্চ দিবা তাহলে তো পেয়ে যাও। এস্কিমো হচ্ছে যারা বরফের দেশে বসবাস করে, ঠিক আছে? বিশেষ করে দেখো আ মেম্বার অফ এন ইন্ডিয়াস পিপল ইনহেবিটিং নর্দার্ন কানাডা, আলাস্কা, গ্রিনল্যান্ড, ইস্টার্ন সাইবেরিয়া and traditionally living by hunting seals and other arctic animals and birds by fishing। যারা এই এলাকাগুলোতে বসবাস করে, বরফ বা ঠান্ডা এলাকায় বসবাস করে, ঠিক আছে তো? দেখো 14 নাম্বারটা তো কঠিন না, ডিভাইড নিয়ে নিলে একটু মিউট রাখো। দেখো তাই আমি কি করব? তারা বরফের ঘরে থাকে, এরকম বরফ দিয়ে তারা বাসা তৈরি করে, তার নিচে থাকে। একটু মিউট রাখো, মিউট রাখো। আচ্ছা তাহলে এরা হলো এস্কিমো। তাহলে এস্কিমোরা কেমন জীবনযাপন করে? সেই ওল্ড, তাই তো, বা আদিমভাবে তারা বসবাস করে আসতেছে সেভাবে তারা জীবনযাপন করে। দেখো আর হচ্ছে তারা বিভিন্ন ধরনের সিল মাছ, হ্যাঁ, বা হচ্ছে তারা তো এখানে যেহেতু কোনো শাকসবজি জন্মাতে পারে না, বুঝতে পারছো? এখানে কোনো শাকসবজি জন্মাতে পারে না কারণ বরফ সবসময় থাকে। তারা হচ্ছে হরিণ, যেগুলো এখানে থাকে যে সকল, তারপর হচ্ছে তোমার সিল মাছ বা এই জাতীয় মাছ মেরে তারা কিন্তু জীবনযাপন করে। এখন তাদেরও তো আধুনিক হতে হবে, তাই না? তাহলে আধুনিক জীবনযাপনের জন্য তারাও হয়তো আধুনিকতা ব্যবহার করা শুরু করেছে। তাই বলছে মডার্ন আইডিয়াস আর বিগিনিং টু ইনফ্লুয়েন্স দ্য এস্কিমোস। তাহলে মডার্ন আইডিয়া কি? আধুনিক জীবনযাপন যেভাবে চলছে মানুষের, তাই না? যে তারা বাসা তৈরি করবে, তারপর তারা শাকসবজি লাগাবে, তারা বিদ্যুৎ ইউজ করবে, তারা টেলিফোন ব্যবহার করবে, মানে আধুনিক জীবনযাত্রা, তাই তো? তাদেরকেও ইনফ্লুয়েন্স করা শুরু করেছে, বাট নট এনাফ।
কিন্তু ততটা ইনফ্লুয়েন্স এখনো করেনি টু মেক সাচ ডিফারেন্সেস টু দেয়ার ওয়ে অফ লাইফ। তার মানে তারা যে আদিম জীবনযাপন করছিল সেই জীবনযাপনের মধ্যে ডিফারেন্স আনার মতো যথেষ্ট ইনফ্লুয়েন্স এখনো মডার্ন আইডিয়া তাদেরকে করতে পারেনি। হয়তো কিছু কিছু বিদ্যুৎটা হয়তো তারা ব্যবহার করছে। তোমরা যদি একটু সিনেমা নাটকগুলো দেখো, তোমরা একটু গুগলে সার্চ টার্চ দিবা, দিয়ে ওই এস্কিমোদের লাইফস্টাইল বা এই জাতীয় একটু দেখবা, একটু নিজেকে তৈরি করো। হ্যাঁ, মানে এখন তো নিজের নলেজটাকে এক্সপ্লোর করার মতো যথেষ্ট সুযোগ আছে, শুধু একটু গুগল ইন্টারনেটে একটু সুযোগ নিতে হবে। হ্যাঁ, তাই বলছে দে স্টিল স্পেন্ড দেয়ার উইন্টার্স ইন ইগলু। ইগলু মানে বুঝো? ইগলু মানে কি আইসক্রিম? ইগলু কি বলো তো? না স্যার, এই যে আপনি যে বাড়িটা দেখালেন এই ওইটা। যেটা বরফের বাড়িতে ইগলু বলা হয়, ঠিক আছে তো? আমরা তো ইগলু তো আইসক্রিম খাই নাকি? ইগলু, এই যে এই বাড়িগুলোকে বলা হয় ইগলু। তাহলে তারা এখনো শীতের সময় ইগলু থাকবে, যা টাইপ অফ ডুম শেপড শেল্টার বিল্ড ফ্রম ব্লকস অফ সলিড স্নো ট্রেডিশনালি ইউজড বাই, দেখো, ইনুইটস। ইনুইটস মানে বরফের যারা বসবাস করে তাদেরকে বোঝানো হয়। তাহলে এই ভাষা, তাহলে বলতেছে এখনো তারা দে স্টিল স্পেন্ড দেয়ার উইন্টার্স ইন ইগলুজ দ্য রাউন্ড হার্টস দ্যাট আর, এটা হচ্ছে কিন্তু অ্যাপোজিশন। ইগলু কি সেটা কিন্তু বোঝানো হচ্ছে। দেখো ইগলু কি, দ্য রাউন্ড হার্টস। দেখো হার্টগুলো কেমন, কুড়ে ঘর মতো, কিন্তু কেমন, এটা রাউন্ড না? এটা কি অনেকটা হ্যাঁ জি স্যার, রাউন্ড। গোল। দেখো এই যে এরকম এরকম রাউন্ড কিন্তু। হ্যাঁ, আর এইখানে ঢোকার জন্য সত্য একটা গেট রয়েছে। দেখো ইগলু আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তাহলে বরফ দিয়ে তারা কি করে, ব্লক ইট তৈরি করে, সেইগুলো দিয়ে তারা বাসাটা তৈরি করে। হ্যাঁ, এইরকম দেখো ইগলু। তাই বলছে দ্যাট আর বিল্ট অফ স্নো ফ্রোজেন হার্ড, মানে যে স্নো একদম ফ্রোজেন হার্ড হয়ে গেছে, একদম পাথরের মতো হয়ে গেছে, সেই ফ্রোজেন স্নো দিয়ে তারা বাসাটা তৈরি করে। দে স্টিল, দেখো, ট্রাভেল অন স্লেজেস। স্লেজ বুঝো? দ্যাট আর পুলড বাই ডগস, কুকুর টানা গাড়ি, তাই না? স্লেজ দেখছো না? জি স্যার। একটু সিনেমা টিনেমা দেখবা, এই জাতীয় মানুষদের দেখবা, যে তাহলে এই সিনেমাগুলোতে দেখা যায়। এই যে দেখো ঘোড়া দিয়ে বা কুকুর দিয়ে বা মানুষের, হ্যাঁ এই যে দেখো এরকম ঠেলে, এগুলোকে স্লেজ বলা হয়। হ্যাঁ, বরফের ভিতরে চলার জন্য এর কোনো চাকা টাকা লাগে না, কিন্তু বরফ যেহেতু পিচ্ছল হয়, এই কাঠের বা স্টিলের বা কাঠ দিয়ে তৈরি এরকম স্লেজ গাড়িগুলো তারা তৈরি করে বরফের ভিতর চলাচল করে যখন রাস্তায় বরফ জমে যায়। হ্যাঁ, তো তারা বলছে কি দ্য তারা বলছে দে স্টিল ট্রাভেল অন স্লেজেস দ্যাট আর পুলড বাই ডগস, দ্য উইন্টার ইজ টু কোল্ড ফর হান্টিং, তারা শীতের জন্য হান্টিং করতে পারে না। সো ডিউরিং দ্য সিজন দে লিভ অন দ্য স্টোরস অফ দ্য সিল মিট, তাই তারা করে কি, ওই যখন বেশি শীত থাকে না অন্যান্য ঋতুতে, তারা সিল ফিশকে কি করে মেরে ওটাকে স্টোর করে রাখে। যে বলছে দেখো দ্যাট দে হ্যাভ কিল্ড ইন দ্য সামার, তারা সামারে যেগুলো হত্যা করেছে মেরেছে সেগুলোকে তারা স্টোর করে রাখে। স্টোর করা সিল ফিশ তারা শীতের সময় খেয়ে বাঁচে। বাট সিল মিট ইজ নট দ্য অনলি ফুড দে ইট, তারা যে শুধু সিল ফিশের যে মিট তারা খায় তা না। ইন সামার দে হান্ট রেইনডিয়ার্স অর বেয়ার্স। দেখো তারা রেইনডিয়ার্স বুঝো? রেইনডিয়ার দেখতে কেমন? এক ধরনের হরিণ স্যার। হ্যাঁ, বিশাল শিংওয়ালা, এই যে দেখো এই জাতীয় হরিণ, রেইনডিয়ার্স। এই রেইনডিয়ার্সকেও তারা ওই স্লেজ টানার জন্য কিন্তু ব্যবহার করে থাকে, ঠিক আছে? রেইনডিয়ার্স। তাই বলছে দেখো এই যে কিছু কিছু ওয়ার্ড যেগুলো হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে আমরা জানি না, একটু গুগলে টুগুলো সার্চ টার্চ দিবা, দেখবা যে একদম ছবি সহ চলে আসবে। বলছে ইন সামার দে হান্ট রেইনডিয়ার্স অ্যান্ড বেয়ার্স। বেয়ার্স মানে কি, ভাল্লুক নাকি? দে অলসো ফিশ অল দ্য ইয়ার রাউন্ড, এছাড়া তারা সারা বছর ধরে মাছ ধরে। দ্য এস্কিমোস হু আর হান্টার্স ইন সামার আর ফিশারম্যান ইন উইন্টার, তাহলে সামারে তারা হান্টার থাকে কিন্তু শীতে তারা হয়ে যায় ফিশারম্যান। এস্কিমোস লিভ ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু যেহেতু সারা বছরই বরফ থাকে, ঠান্ডা থাকে, তাই তারা খুবই কঠিন জীবনযাপন করে। দেয়ার ইজ নট এনাফ উড টু মেক ফার্নিচার, আর যেহেতু ওখানে কাঠ হয় না, গাছ নেই তেমন কোনো, এই জন্য তারা ফার্নিচার তৈরি করার মতো যথেষ্ট কাঠও পায় না। অ্যান্ড দেয়ার ইজ নো মেটাল ফর টুলস, আর টুলস তৈরি করার জন্য মেটাল, তাই তো, যে সেগুলোও তারা পায় না। অনলি অ্যাডাপ্টেবল ওয়ার্কম্যান ক্যান লিভ ইন দিস কন্ডিশন, একমাত্র যারা একটু অ্যাডাপ্টেবল, যারা সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে, তারাই এই জাতীয় কন্ডিশনে বেঁচে থাকতে পারে। তাছাড়া বাকিরা এর সাথে মানিয়ে চলতে পারে না। কি কথা বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। একটু ডিকশনারি ইয়া নিবা, হেল্প নিবা, ঠিক আছে? এখানে শুধুমাত্র কয়েকটা বিষয় ছাড়া বেশি কঠিন ওয়ার্ড ছিল না, ছিল এখানে কঠিন ওয়ার্ড খুব বেশি? স্যার সহজ ছিল কিন্তু, কিন্তু ওই যে কয়েকটা জিনিস হয়তো তুমি একটু খেয়াল করোনি, এই জন্য কঠিন লাগছে। একটু ডিকশনারি হেল্প নিতে হবে।
জীবনে ইংরেজির সাথে চলতে হলে। আচ্ছা, এর তাহলে গেল এটা। তারপরে আসছে জাপিয়া সুলতানা জলি। জলি আছো লাইনে? জি স্যার। হ্যাঁ, তোমার কোনটা সমস্যা? কত নম্বর সমস্যা তোমার? মডেল। তোমার কথা বোঝা যাচ্ছে না, একজন একটু রিপিট করো তো। স্যার 23 মডেল। 23। কি পুরো প্যাসেজটা না শুধু কোনো লাইন বা সেন্টেন্স নাকি প্রশ্ন? একটা প্রথম লাইনটাই শেক্সপিয়ার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই কিউআইডি, তাহলে এই কিউআইডি দ্বারা কি বোঝাইছে, মানে বুঝি নাই, কোনো ব্যক্তিকে বোঝাইছে নাকি? কোনটা কোনটা? এই যে কিড, এটা একজন ব্যক্তির নাম, থমাস কিড। বলছে শেক্সপিয়ার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই কিড। এখানে তো বলা আছে, দেখো পরের সেন্টেন্সটা পড়ো তাহলে বুঝতে পারো এটা ব্যক্তি না বস্তু। কিডস দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। স্প্যানিশ ট্র্যাজেডি একটা ট্র্যাজেডি, মানে একটা নাটকের নাম। তাহলে কিড কি ব্যক্তি হবে না অন্য কিছু হবে? ব্যক্তি হচ্ছে। হ্যাঁ, ব্যক্তি হবে। এই দেখো, কিড সিমস টু হ্যাভ সাপ্লাইড শেক্সপিয়ার। তাহলে কিড শেক্সপিয়ারকে দিয়েছিল, সাপ্লাই মানে কি দেওয়া, উইথ মাস অফ হিস ম্যাকিনেশন অফ দ্য গ্রেট রিভেন্স ট্র্যাজেডি লাইক হ্যামলেট, ম্যাকবেথ, জুলিয়াস সিজারের মতো যে সকল রিভেন্স ট্র্যাজেডি আছে, প্রতিশোধমূলক যে ট্র্যাজেডিগুলো আছে, তাদের যে উপাদান বা ম্যাকিনেশন, সেইগুলো কিড শেক্সপিয়ারকে সাপ্লাই করেছিল বলে মনে করা হয়ে থাকে। তাহলে এইগুলো পড়ে কি মনে হচ্ছে? কিড নিশ্চয়ই কোনো ব্যক্তি নাকি? স্যার কিড একজন ইউনিভার্সিটি উইটের মধ্যে একজন না, থমাস কিড? আমরা এখন ইউনিভার্সিটি উইট পড়ি না, এই জন্য কথাটা আমি ইউজ করতে পারছি না। আমি কি পড়েছি এই জিনিসটা পড়াইছি? না স্যার, ওটা না স্যার, আপনি তখন হিস্টরি অফ দ্য হ্যাঁ, আমি এখন হিস্ট্রি ধরি না, স্যার ওটাতে ঢোকেননি। সবাই বুঝবে না, অতএব যা বুঝবে না তা আমি তো বলবো না, ঠিক আছে তো? এই যে এই ব্যক্তি থমাস কিড। হ্যাঁ, এগুলো একটু গুগল টুগল সার্চ দিবা। এই জন্য বললাম না যে দেখো ছোট্ট একটা ওয়ার্ড, জাস্ট তোমাদের সাথে তো ইন্টারনেট মোবাইল ফোন আছে, গুগলে একটু সার্চ দাও যে কিড কে, হোয়াট ইজ কিড, বা হু ইজ কিড, কিড ইজ আ ম্যান অর অ্যানিম্যাল, এই বলে সার্চ দাও, তোমাকে দেখিয়ে দিবে। অথবা স্প্যানিশ ট্র্যাজেডি এটা লিখে সার্চ দাও, দেখো আসলে এটা তাহলে রাইটার কে, এটা দেখিয়ে দিবে। দেখো আমি যদি শুধু স্প্যানিশ ট্র্যাজেডি লিখি, মনে করো কিড আমি বুঝতেছি না এটা কে, তাই লিখলাম কি, দেখো এই যেখানে লেখাই আসছে, হ্যাঁ, প্লে বাই থমাস কিড। দেখো দেখাচ্ছে, হ্যাঁ, স্প্যানিশ ট্র্যাজেডি এটা, এই যে দেখো রিটেন বাই থমাস কিড। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার, আর প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে, সবাই মানে যেগুলো বলছে ওগুলোর মধ্যে। তোমার কথাগুলো আমি একটাও ক্লিয়ারলি বুঝতে পারছি না কেমন জানি। হ্যাঁ, বাকির একটু রিপিট করো তো, কেউ যদি বুঝে থাকো তার কথা। বাকিগুলোতে কোনো সমস্যা নেই, সবগুলো বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ওকে। তাহলে গেল জলি, গেল জলির পর আসছে মৃদুলা, বলো। জি স্যার, 34 নম্বরে হচ্ছে দ্য লাস্ট চ্যাপ্টার বাট ওয়ান, এই লাইনটা, আর হচ্ছে পেনি ব্লাড, এই লাইনটা, আচ্ছা, এই আসছি দুইটা। 34, তাই তো? জি স্যার। 33, 34, হ্যাঁ, কোথায় লাস্ট এখানে লাইন? দ্য লাস্ট চ্যাপ্টার বাট ওয়ান, এটা দ্বারা কি বুঝালো? স্যার এখানেই, এই লাইনের ভিতরেই আর একটু উপরে, জি স্যার, ইডিং ইন দ্য লাস্ট চ্যাপ্টার বাট ওয়ান, ইডিফাইং ইন্ড। স্যার মাঝামাঝির দিকে, ওই মাঝখানে। স্যার মাঝামাঝির দিকে, ও আচ্ছা, স্যার এখানে, এটার এখানে, হ্যাঁ বুঝতে পারছি, এর নিচের লাইন। হ্যাঁ, এই লাইনের শেষে, তাই তো? তাই বুঝলে, দেখো, দ্য ব্যাড ল্যাড ওয়াজ টেরিবলি ব্যাড অ্যান্ড কেম টু অ্যান এডিফাইং এন্ড ইন দ্য লাস্ট চ্যাপ্টার বাট ওয়ান। লাস্ট চ্যাপ্টার বাট ওয়ান, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? জি স্যার, এটা দিয়ে কি বোঝাইছে? আর নিচে আরেকটা হচ্ছে যে পেনি ব্লাডস, এটা দ্বারা কি বোঝানো হলো? ও আচ্ছা, তাহলে দেখো এখানে এটা দিয়ে বলছে কি, দেখো এই যে আমরা যদি একটু পড়ে আসি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখো, অ্যাজ এ রেজাল্ট আই লার্ন টু রিড সোনার দ্যান মোস্ট চিলড্রেন। মাই গ্র্যান্ডমাদার ইউজ টু রিড আ গ্রেট ডিল টু মি, স্কুল স্টোরিজ পড়াতো, অল ভেরি ভার্চুয়াস, হোয়ার দ্য হিরো অ্যান্ড হিজ ফেভারিট টিচার ওয়ার ইনক্রেডিবলি ব্রেভ,
অ্যান্ড দ্য ব্যাড ল্যাড ওয়াজ টেরিবলি ব্যাড, মানে তিনি যা বলতেন, যে গল্পগুলো বলতেন, দেখানো হতো যে টিচার, হ্যাঁ, হোয়ার দ্য হিরো অ্যান্ড হিজ ফেভারিট টিচার ওয়ার ইনক্রেডিবলি ব্রেভ, অন্যদিকে ব্যাড ল্যাড আসলে ব্যাড, খারাপ, হ্যাঁ, অ্যান্ড কেম টু অ্যান এডিফাইং এন্ড ইন দ্য লাস্ট চ্যাপ্টার বাট 1। এইটা দিয়ে বোঝায়, মানে অনেক সময় এরকমটা বোঝে না, লাস্ট বাট নট দ্য লিস্ট, এরকম বলি না আমরা, এই ফ্রেজটার মানে জানো? এটা একটা ফ্রেজ, Yes, sir. লাস্ট বাট নট দ্য লিস্ট। শেষ হয়ে হইল না শেষ। কিন্তু যথেষ্ট নয়, এরকমটাই। হ্যাঁ বলো, শেষ কিন্তু গুরুত্বহীন নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিস্ট মানে কি, কম গুরুত্বপূর্ণ, আর নট লিস্ট মানে কম গুরুত্বপূর্ণ নয়, তার মানে শেষ হতে পারে কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। একইভাবে দ্য বাট 1, দেখো এটা বোঝাবে যে লাস্ট চ্যাপ্টারের দিকে। দেখো দ্য ফাইনাল, দ্য লাস্ট চ্যাপ্টার বাট 1 মিনস দ্য চ্যাপ্টার ইমিডিয়েটলি বিফোর দ্য ফাইনাল চ্যাপ্টার। মানে কি বলতে যাচ্ছে যে, আরেকটা জিনিস বলি, এইখানে মানে কি স্যার, সব চ্যাপ্টার শেষ হওয়ার পরে এটাই লাস্ট চ্যাপ্টার, এখানে তার মূল আগে, কথা আছে? তার আগে আরেকটা চ্যাপ্টার আছে, মানে তার আগের ও চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টারের আগের চ্যাপ্টারটা। আগের চ্যাপ্টারটা। হ্যাঁ দেখো এখানে একটা বলা হয়, এভরিবডি বাট 1 হ্যাজ কাম, এভরিবডি বাট 1 হ্যাজ কাম, তার মানে কয়জনে আসেনি, এটার মানে কি, কয়জন আসেনি? স্যার একজন ছাড়া সবাই আসছে। এভরিবডি বাট 1 মানে এই বাট 1 মানে এটা বাদ দিলে তাহলে এভরিবডি হ্যাজ কাম, আর যদি বলি এভরিবডি বাট 1 হ্যাজ কাম মানে একজন বাদে সবাই আসছে। আমি যদি বলি এভরি ম্যান বাট হি ইজ সিলেক্টেড ফর দ্য জব, তাহলে কে সিলেক্ট হয়নি? এভরিম্যান সিলেক্ট হয়নি না হি সিলেক্ট হয়নি? এটা সিলেক্ট হয়নি কয়জন? He select. হ্যাঁ, তা বলছে এভরিম্যান বাট হি মানে সবাই সিলেক্ট হয়েছে শুধু সে বাদে। তাহলে বলছে দা, আচ্ছা ফাইনাল না লাস্ট যেন লেখা, দ্য লাস্ট চ্যাপ্টার নাকি, দ্য লাস্ট Last চ্যাপ্টার chapter. পার্ট 1, মানে একদম লাস্ট কিন্তু তারপরে আরেকটা আছে বাট 1, ঠিক আছে তো? তাহলে আমি যদি লাস্ট চ্যাপ্টার হয় মনে করো 13, ঠিক আছে তো? তাহলে কি এটাকে যদি আমি লাস্ট চ্যাপ্টার বলি, নিশ্চয় তাহলে তার আগের একটা চ্যাপ্টার আছে নাকি, তার আগেরটা বলতে যাচ্ছি আমি, কোনটা বলতে যাচ্ছি আমি, 12 কে না 13? 12। হ্যাঁ 12, হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝছি স্যার। এইটাকে বোঝাতে যাচ্ছে, ঠিক আছে? মানে এই বাটের ব্যবহারটা এখানে একটা সুন্দর ইয়ে আসে। এবার বলছে দেখো, ফর দিস ফ্রম দিস স্টোরিজ উই কেম টু এরিক অর লিটল বাই লিটল সেন্ট উইনফ্রে, মানে বিভিন্ন, এটা কোনো স্টোরির মানে কোনো নভেলের একটা অংশ, এই জন্য এই যে হঠাৎ হঠাৎ করে যে নামগুলো আসতেছে, এই নামগুলো বুঝতে পারা কঠিন যে কোত্থেকে আসলো এগুলো। হ্যাঁ, এগুলো কোনো ঐতিহাসিক নাম টাম না, এটা একজন ব্যক্তি তার হয়তো কাহিনী বলতেছে। হ্যাঁ, এটা সাবজেক্ট বলো তো, এই যদি এই গল্পটার কথা বলি, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ বলো তো? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। Subjective. রাইটার নিজে আই বলে শব্দ করছে। অ্যাজ আই গ্রি ওল্ডার অ্যান্ড চুজ মাই ওন রিডিং, তাহলে এতদিন আমি মানে দাদির কাছ থেকে শুনতাম, গল্প টল্প শুনতাম, এখন আমি বড় হয়ে যাওয়ার পর আমি নিজের মতো করে নিজে এখন পড়তে পারি। সুতরাং আমি এখন কি পড়া শুরু করলাম? আই রাশ টু কমিক পেপার্স অ্যান্ড পেনি ব্লাডস। পেনি ব্লাড বলতে কোন বইগুলোকে বোঝায়? দেখো, পেনি ব্লাডস, এগুলো মিনিং আছে সবকিছুই। এগুলো হচ্ছে ছোট ছোট, দেখো পেনি, দেখো ড্রেডফুলস অথবা পেনি ব্লাডস ওয়ার পিরিয়ডিক্যালস দ্যাট ওয়ার টিপিক্যালি রিলিজড উইকলি অর ফিচার্ড অ্যান ইলাস্ট্রেশন অন দ্য ফ্রন্ট কভার ফলোড বাই 8 or 16 পেজ অফ টেক্সট। মানে বিভিন্ন ম্যাগাজিন দেখবা, আমরা যদি একটু ইয়া দেখি, এই যে দেখো ভ্যাম্পায়ার বা এই জাতীয় ম্যাগাজিন ভিত্তিক যে গল্পের ছোট ছোট করে দেওয়া হয়। হ্যাঁ, এই যে দেখো পেনি ব্লাড, মানে এই জাতীয় কিছু ভয়ানক ভ্যাম্পায়ার টাইপের স্টোরিগুলোকে পেনি ব্লাড বলা হয়, ঠিক আছে?
জি স্যার। দেখো পেনি ব্লাড হচ্ছে, হয়তো তো মিনিংটা দেয়নি। এই যে গোথিক টেলস বা ডেঞ্জারাস টেলস এই জাতীয়গুলোকে পেনি, মানে এই বয়সে আমরা যেগুলো আসলে পছন্দ করতে থাকি সেন্সেশনাল স্টোরিগুলো। দেখো আ পেনি ড্রেডফুল অথবা পেনি ব্লাড ইজ আ সেন্সেশনাল স্টোরি পাবলিশড ইন সিরিয়াল পাম্পলেটস, মানে ম্যাগাজিনে বা নিউজ পেপারে সিরিয়াল আকারে দেওয়া হয়, হ্যাঁ, একবারে পুরো গল্প দেয় না, বিশেষ করে অনেক সিরিয়াল টাইপের। হ্যাঁ, দেখো পেনি ব্লাডস, হ্যাঁ, ইন দ্য মিড দ্য ইনএক্সপেন্সিভ পাবলিকেশন নন অ্যাজ পেনি ব্লাডস ওয়ার অল দ্য রেজ ইন ব্রিটেন, যেগুলো খুব আকর্ষণীয় ছিল ব্রিটেনে, সেইগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, এগুলো পেনি ব্লাডস। তাই বলতেছে যে আমি কমিক পেপারস এবং পেনি ব্লাডগুলো পড়ার রাশ মানে কি খুব মানে পড়ার প্রতি আগ্রহী হয়ে পড়ে, এরকমটা বোঝায়। দ্য ইউথ অফ টুডে ক্যান হ্যাভ নো আইডিয়া হোয়াট আ ওয়ান্ডারফুল পিরিয়ড দ্যাট ওয়াজ ফর পেনি ব্লাডস। বলছে এখনকার ইউথরা এটা বুঝবেই না যে পেনি ব্লাড যে কি জাতীয় আকর্ষণীয় পিরিয়ড ছিল, যে আমরা ওইটা পড়ার জন্য, যেমন আমরা আলিফ লায়লা দেখার জন্য, এখন কি আলিফ লায়লা দেখে কেউ, ছেলেমেয়েরা বলো দেখে? না স্যার। আগে আমরা দেখার জন্য কি আকত মিনতি বাবা, যদি কারেন্ট, আমাদের তো কারেন্ট ছিল না, ব্যাটারি থাকতো, ব্যাটারির চার্জ দিয়ে সাদা কালো টেলিভিশন আমরা আলিফ লায়লা দেখতাম। তো প্রতি শুক্রবারে হতো আলিফ লায়লা আর রবিবারে হতো রবিনহুড। এই দুটা দেখার জন্য আমরা যে কি করতাম, মা বাবাকে বলে হ্যাঁ আমরা পড়বো, এই ছুটি দিতে হবে শুক্রবার আর রবিবার এই সময়ে, কারণ আমরা এই জিনিস দেখবো। তা যে একটা রেজ মানে একটা আগ্রহ, সেটাকে প্রতিবার করা হচ্ছে। হ্যাঁ, ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ থ্রিলার্স। হ্যাঁ, সেই এজটাকে হচ্ছে গোল্ডেন এজ অফ থ্রিলার্স, এন্ড আই রিড দেম অল। আই হ্যাভ গট সাম স্টিল ইন মাই বুক কেস, বলছে আমার বুক কেসে এখন এরকম কিছু থ্রিলার আছে, অনলি আ ফিউ বাট আই ট্রেজার দেম, যদিও অল্প কিছু, কিন্তু আমি এখনো খুব যত্ন করে এগুলো রেখে দিয়েছি, এইটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। স্যার আপনারা আলিফ লায়লা দেখতেন? হ্যাঁ দেখতাম, ওরে বাবা কি বলো, এখন দেখলে মনে হয় আমরা কি দেখতাম এসব, বুঝতে পারছো, এখন হাসি পাই, কিন্তু তৎকালীন যে আকর্ষণ, আমরা আলিফ লায়লার অভিনয় করতাম স্কুল কলেজে গিয়ে। হ্যাঁ, আমার সবচেয়ে ভালো লাগতো রবিনহুড, ওই ইংলিশ মুভিটার বাংলা ডাবিংটা, রবিনহুড। আর একটা ছিল যে সিনবাদ, হ্যাঁ সিনবাদ, এই দুইটাই আমি দেখছি। ছোটবেলায়। তারপরে হচ্ছে হারকিউলিস, হারকিউলিস দেখলাম। হ্যাঁ এটাও দেখছি, দেখছো না? হ্যাঁ। কার্টুনে স্যার এগুলো ছোটবেলায় আলিফ লায়লা দেখতো, আমার বাবা মা দেখতাম, বলতো আলিফ লায়লার কথা, হয়তো দেখতো তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করবা, দেখবা যে হ্যাঁ ওসব আমাদের সময়কার, তো আমরা তখন ছোট, তোমার বাবা মারা মোটামুটি আমাদের এজের, তারপরে ওনারাও দেখতো। আর তখন বিনোদনের মাধ্যমই ছিল বিটিভি, বুঝো না, আর বিটিভিতে এগুলো দেখানো হতো। জি স্যার, সপ্তাহে একদিন। আচ্ছা মৃদুলা, বুঝতে পারছো কি হলো এখানে? জি স্যার বুঝছি। আচ্ছা ভেরি গুড। এবার আছে কে? নুসরাত। 24 নাম্বারটা একটু দেখেন। 24। তোমরা একটু ইন্টারনেট এগুলোর একটু হেল্প নিবা, ঠিক আছে। দেখো সবকিছুই ইন্টারনেটে, এখন তো মোটামুটি আমার পড়ানোটাও সহজ হয়ে গেছে, আমি বলতে পারি। হ্যাঁ, যে গুগলে সার্চ দিচ্ছি, অনলাইনে পড়ানোর একটা সুযোগ হচ্ছে কি, ক্লাসরুমে তো যদি আমার এই মানে কম্পিউটার বা এই ডিজিটাল মিডিয়া না থাকে, পড়াতে একটু অসুবিধা হয় এখন, কেন জানি অসুবিধা বোধ করি। কিন্তু অনলাইনে দেখো এটা খুব সহজ লাগে, কারণ আমি সব কিছু তোমাদের স্ক্রিনে দেখাই দিতে পারতেছি। হ্যাঁ, ইজি, একদম ছবি সহ দেখাচ্ছে, খুবই এবং খুবই মানে বোঝার ক্ষেত্রেও অনেকটা বোধগম্যতা চলে আসে সহজেই, তাই না, ছবি দেখালে বোঝা যায়। আচ্ছা 24-এ কি সমস্যা তোমার? পুরোটা পুরোটা পড়া যেতে হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার বলতেছে সেলফ কন্ট্রোল ইজ অ্যাট দ্য রুট অফ অল ভার্চুস। তাহলে সকল ভার্চুর মূল হচ্ছে সেলফ কন্ট্রোল, মানে কি? আত্মনিয়ন্ত্রণ, নাকি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। বলতেছে লেট আ ম্যান গিভ দ্য রেইন টু হিজ ইম্পালসেস অ্যান্ড প্যাশন। বলতেছে একজন মানুষের উচিত তার আবেগ, তাই তো, তার অনুভূতিগুলো প্রতি একটু রেইন দেওয়া। রেইন মানে বুঝো তো, লাগাম দেওয়া। লাগাম বুঝি আমরা, হোয়াট ইজ লাগাম? হ্যাঁ, ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য এই যে ভাবে ইয়া করা হয়, মানে ঘোড়াকে টান দিলেই সে থেমে যায়, বা ঘোড়াকে নিয়ন্ত্রণ করা যায় রেইন দিয়ে, ঠিক আছে। তো এখানে রেইন বলতে কি আমরা ঘোড়ার লাগামকে বুঝতেছি, নাকি নিয়ন্ত্রণ করার অর্থে বোঝাচ্ছি? হ্যাঁ, তাহলে এই ফ্রেজটার মানে হলো গিভ দ্য রেইন টু, এইটার ফ্রেজের মানে হলো নিয়ন্ত্রণ করা।
অতএব একজন মানুষকে তার ইম্পালস এবং প্যাশনগুলোকে নিয়ন্ত্রণ করতে দাও, আর যখন থেকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না, মানে পারবে, ফ্রম দ্যাট মোমেন্ট, মানে কি সেই মোমেন্ট থেকে যখন সে নিয়ন্ত্রণ করা শুরু করবে, ইয়েলস অফ ইজ মোরাল ফ্রিডম। তাহলে যখনই একজন ব্যক্তি তার ইম্পালস বা প্যাশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, তখন থেকেই তার নৈতিক স্বাধীনতা সে পেয়ে যাবে, মানে নৈতিকভাবে সে স্বাধীন হতে পারে। মানে কি, সে মিথ্যা বলবে না, কারণ মিথ্যা আমরা কখন বলি? লোভের জন্যই তো বলি, তাই না? আমরা লোভ করছি, আমি এটা পাওয়ার আশা করছি, আমি সত্য বলে এটা হারিয়ে ফেলতে পারি, এই জন্য আমি সত্য বলছি না। আমি একজনকে ঠকাচ্ছি, কিসের জন্য? আমি লোভের জন্য ঠকাচ্ছি, কারণ কি, আমি অনেক টাকা ইনকাম করতে চাচ্ছি, বা আমি অনেক অন্য কারো জিনিস আমার নামে লিখে নিতে চাচ্ছি, আমি অন্যকে হত্যা করতেছি কারণ ক্ষমতা নিতে চাচ্ছি। এগুলো সবই হচ্ছে কি, ইম্পালস এবং প্যাশনের ব্যাপার। অতএব যখন থেকে এগুলোর প্রতি আমাদের আবেগ থাকবে না, তখন থেকেই আসলে নৈতিকভাবে আমরা স্বাধীন হতে পারবো। মানে কি, আমার যা কিছু আমার সঠিকভাবে পাওয়ার আমি তাই এমনি পাবো, আমাকে আর দুর্নীতি করতে হবে না। তারপরে দেখো, হি ইজ ক্যারিড অ্যালং দ্য কারেন্ট অফ লাইফ, তখন সে চলবে জীবনের স্রোত দিয়ে, হ্যাঁ, জীবনের স্রোতে সে মানে প্রবাহিত হবে। বিকাম স্লেভ অফ হিজ স্ট্রং ডিজায়ার্স ফর দ্য টাইম বিং, বলছে বিকাম স্লেভ অফ হিজ স্ট্রংগেস্ট ডিজায়ার ফর দ্য টাইম বিং। তাহলে যদি একজন ব্যক্তি জীবনের স্রোতে নিজেকে ছেড়ে দেয়, সে কিন্তু তার স্ট্রং ডিজায়ারের স্লেভ হয়ে যাবে, দাস হয়ে যাবে। ঠিক আছে তো? জীবনের স্রোত মানে কি? জীবনের স্রোত মানে হলো অন্যরা যা চাচ্ছে আমাকেও তাই করতে হবে। ঠিক আছে, অন্যে প্রচুর টাকা ইনকাম করতেছে, আমাকে করতে হবে, তাই তো? অন্যকে ঠকিয়ে অন্যজন জমি জায়গা ভাই বোনের কাছ থেকে কেড়ে নিচ্ছে, তাহলে আমাকেও নিতে হবে। এইভাবে যদি হয়, তাহলে আমাদের যে স্ট্রংয়ের ডিজায়ার রয়েছে, যে আবেগ রয়েছে, সেই আবেগের বশবর্তী আমরা হয়ে পড়বো, দাস হয়ে পড়বো। সুতরাং টু বি মোরালি ফ্রি, টু বি মোর দ্যান অ্যান অ্যানিমেল, হ্যাঁ। অতএব মোরালি ফ্রি হওয়া মানে অ্যানিমেলের থেকেও আমরা বেশি কিছু, কারণ মানুষ আমরা আসলে এক ধরনের অ্যানিমেল। এই অ্যানিমেলের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যখন আমরা রেসিস্ট করতে পারবো, দমন করতে পারবো, তখন আমরা মানুষ হতে পারবো আর কি। তাই বলছে ম্যান মাস্ট বি এবল টু রেসিস্ট হিজ ইনস্টিংটিভ ইম্পালস, তাই তো? অধিক পরিমাণে সম্পদ অর্জন করা, বেশি পরিমাণে খাওয়া, তাই তো? তারপর হচ্ছে অন্যের প্রতি লোভ করা, তারপরে সুন্দরী বা সুন্দর মানুষ দেখলে তাদের প্রতি মানে কুদৃষ্টি দেওয়া, এগুলো হচ্ছে সবই হচ্ছে অ্যানিমেলিস্টিক ইনস্টিংক্ট, তাই তো? এই ইনস্টিংক্টগুলোকে যখন তুমি রেসিস্ট করতে পারবা, তখনই তুমি অ্যানিমেল থেকে আসলে মোরালি একজন ফ্রি ম্যান হতে পারবা। অ্যান্ড দিস ক্যান অনলি বি ডান অনলি বাই দ্য এক্সারসাইজ অফ সেলফ কন্ট্রোল। আর এই সব কিছু করা যেতে পারে একমাত্র আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে, তাই তো? নিজেকে বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা মন্দ, হ্যাঁ। অন্যকে ঠকানো, চিটিং করা, তাই তো? তারপর হচ্ছে কামনা বাসনা, হ্যাঁ, অন্যের সাথে প্রতারণা করা, ঘুষ খাওয়া, ঠকানো, এই সব কিছুই হচ্ছে কি আমাদের বড় হওয়া, ক্ষমতাবান হওয়া, এগুলো লোভ। আজকে দেখো বাংলাদেশে যে সকল রাজনীতিবিদদেরকে ধরা হচ্ছে ডেভিল হান্টে, দেখা হচ্ছে যে এরা ব্যাপক পরিমাণে দুর্নীতিবাদ ছিল, কিন্তু এরা তো একটা ভালো পর্যায়ে গিয়েছিল, তাই না? বলো তো, একটা সম্মানজনক জায়গায় তারা গিয়েছিল, কিন্তু আজকে কি হচ্ছে? দেখা যাচ্ছে সেই ইম্পালস তারা মানে ধরে রাখতে পারেনি, হ্যাঁ, আবেগটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। দেখছে অনেক টাকা পয়সা, ক্ষমতা, অমনি তারা হুমড়ি খেয়ে পড়ে সব দুর্নীতি করে নিয়ে নিয়েছে। আজকে তাদের কি অবস্থা হচ্ছে? তাহলে সেলফ কন্ট্রোল একটা বড় জিনিস। দিস ইজ দ্য পাওয়ার হুইচ কনস্টিটিউট আদার রিয়েল ডিস্টিংশন বিটুইন ফিজিক্যাল অ্যান্ড মোরাল লাইফ। আর এই সেলফ কন্ট্রোলটা হচ্ছে এমন একটা পাওয়ার যেটা আমাদের কি করে, কনস্টিটিউট করে আদার রিয়েল ডিস্টিংশন বিটুইন ফিজিক্যাল অ্যান্ড মোরাল লাইফ। আমাদের ফিজিক্যাল এবং মোরাল লাইফের মধ্যে যে পার্থক্য, সেটা করতে দেয় হচ্ছে আমাদের সেলফ কন্ট্রোল, যে আসলে আমাদের ফিজিক্যাল চাহিদা কি আর আমাদের মোরাল বা নৈতিক চাহিদা কি, এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে হচ্ছে আমাদের এই সেলফ কন্ট্রোল। অ্যান্ড ফর্মস দ্য প্রাইমারি বেসিস অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। আর সেলফ কন্ট্রোল একটা ব্যক্তির, তাই তো, চরিত্রের যে মূল ভিত্তি, সেই ভিত্তিটাকে গঠন করে। তাই বলছে বাই দ্য ওয়াচফুল এক্সারসাইজ অফ দিস ভার্চু। তাই বলছে এই যে ভার্চু বা গুণ বা আত্মনিয়ন্ত্রণ বলে যে গুণটা, এইটাকে যদি আমরা খুব যত্নের সহিত অনুশীলন করি বা এটাকে যদি আমরা প্র্যাকটিস করি, দ্য পিওরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড বিকামস হ্যাবিচুয়াল। তাহলে একজন মানুষের হৃদয় এবং মন অটোমেটিক পিওর হয়ে উঠবে, পিওরিটি হয়ে উঠবে, তাই তো? এবং দ্য ক্যারেক্টার ইজ বিল্ড আপ ইন চ্যাস্টিটি, ভার্চু অ্যান্ড টেম্পারেন্স, হ্যাঁ। এবং তার চরিত্র হয়ে উঠবে কি পবিত্র, গুণসম্পন্ন এবং একটা মানে কি বলবো, টেম্পারেন্স মানে আমরা বুঝি হচ্ছে একটা নির্দিষ্ট মানে কি মার্জিত, এরকম একটা বিষয়। তাহলে একজন চরিত্র হয়ে পড়বে কি চ্যাস্টিটি, মানে কি 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 বুঝি আমরা, যেখানে কোনো ইম্পিউরিটি নেই, পবিত্র।
ভার্চু মানে হচ্ছে গুণ সম্পন্ন, তাই না? এবং টেম্পারেন্স মানে হচ্ছে একটা ভালো চরিত্র গঠনের যে ভিত্তিমূলক, এর উপরে মেনলি তার চরিত্রটা গঠিত হবে। তাহলে এখানে কি নিয়ে কথা বলা হলো বলো তো? কাকে নিয়ে কথা বললাম আমরা, কোন বিষয়টা নিয়ে? সেলফ কন্ট্রোল। হুম, তাহলে নুসরাত কি বোঝা গেছে কি বলা হলো প্যাসেজে? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো আর কারো সমস্যা আছে কোনোটাতে? আর কোনো কারো সমস্যা প্যাসেজে? আর আমার একটু 30 নাম্বার 30 নম্বরে কিসের সমস্যা? প্যাসেজের সমস্যা না কিসের? প্যাসেজে, এই যে পুরো প্যাসেজটা যদি একটুখানি পড়ায় দিলে তো অল্প, বেশি লাগবে না। অল্প পড়ায় দিব মানে কোনটুকু? প্রথম লাইনটা আর ওই দ্য প্লাঙ্কটন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস, এটা একটু পড়া দিলেই হবে। মানে প্রথম লাইনটা তো এইটুকুই নাকি? দ্য ওশেন অ্যাবাউন্ডস উইথ লাইফ। তারপর দ্য প্লাঙ্কটন, এই যে প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলস ইন দ্য সি ক্যান বি ডিভাইডেড ইনটু টু গ্রুপস, তাই তো? জি স্যার, হুম, এটা একটু রাখো। বলছে দোজ ক্যান নট সুইম বাট জাস্ট ফ্লোট অর ড্রিফট ইন দ্য ওয়াটার। দুটা ভাগে ভাগ করা হয়েছে। কি ভেবে? কিছু প্রাণী আছে বা কিছু প্ল্যান্ট আছে যেগুলো কি করতে পারে না, সুইম করতে পারে না, কিন্তু জাস্ট ভাসে পানির উপরে, ফ্লট অর ড্রিফট, সেগুলোকে বলা হয় প্ল্যাঙ্কটন। তাহলে একটা গ্রুপ হলো প্ল্যাঙ্কটন, যারা কি করতে পারে না, সাঁতার কাটতে পারে না, জাস্ট ভেসে বেড়ায়। অন্যদিকে দোজ দ্যাট ক্যান সুইম ফ্রিলি ইন দ্য সি, আরেক দলে ভাগ করা হয় যারা সমুদ্রে ফ্রিলি সুইম করতে পারে। তাহলে এইটা কোথায় আসছে? এইটা পরীক্ষা আসছে এবার। এই যে অনার্স যে সেকেন্ড ইয়ারের নন ক্রেডিট ইংলিশ আছে না, এটাতে কিন্তু সেকেন্ড ইয়ারের পরীক্ষায় এটা আসছে। তাহলে দুই ভাগে ভাগ করা হচ্ছে সমুদ্রের প্রাণী বা অ্যানিমেলগুলোকে। কিসের উপর ভিত্তি করে? সাঁতার কাটতে পারা আর না পারার উপর ভিত্তি করে। যে দল সাঁতার কাটতে পারে না ওদেরকে বলা হয় কি? প্ল্যাঙ্কটন নাকি? আর যারা সাঁতার কাটতে পারে তারা তো সাঁতার বলাই হয়। হ্যাঁ, এটা। তাহলে প্ল্যাঙ্কটন হচ্ছে কি? প্ল্যান্টস অর অ্যানিমেলস আর সো স্মল দ্যাট দে ক্যানট বি সিন উইদাউট আ মাইক্রোস্কোপ। এগুলো খুবই ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। প্ল্যাঙ্কটনকে বলা হয়ে থাকে পার্সেল অফ সি। পার্সেল মানে কি? চারণভূমি, কারণ এগুলো হচ্ছে কি বেসিক ফুড ফর অল সি অ্যানিমেলস। তাহলে সিতে যে অ্যানিমেল থাকে তাদের প্রধান খাবার হচ্ছে এই প্ল্যাঙ্কটন, তাই এদের নামকরণ করা হয়েছে দ্য পার্সেল অফ দ্য সি। কি আর এই তো নাকি? এবং জি স্যার। কিছু থাকে সারফেসে, কিছু থাকে ডিপে, এটা বলা হয়েছে। যারা ডিপে থাকে তারা দেখতে পায় না, আলো পায় না, তারা কি করে দেখো, তাদের যে সাম ডিপ সি ফিশেস আর ব্লাইন্ড অ্যান্ড হ্যাভ ফিলার্স টু গাইড দেম। তারা মানে ফিলার আছে, তারা অনুভব করার কিছু অ্যাবিলিটি আছে যার মাধ্যমে তারা চলাচল করে। এমনকি বাট মোস্ট অফ দেম প্রডিউস দেয়ার ওন লাইট, যাদের অনেক গভীরে থাকে, সূর্যের আলো প্রবেশ করতে পারে না, এরকম কিছু প্রাণী আছে যারা, বা মাছ আছে বা অ্যানিমেল আছে যারা নিজের লাইট নিজেরাই তৈরি করে, হুইচ ইলুমিনেটস দেয়ার সারাউন্ডিংস অ্যান্ড হেল্প দেম টু ফাইন্ড ফুড। তারা নিজের চারিপাশে আলোকিত করতে পারে এবং সেভাবে তারা খাবার খুঁজে পায়। এই তো, তাই তো? ওকে, স্যার প্যাসেজ তো 34টা ছিল, তাই এখানে 34টাই কি পড়া দিয়া ছিল? মানে এই যে আলোচনা সবের একটা সমস্যা দেখাচ্ছে, পিডিএফ এ দেখছি 34টা আছে এখানে। প্রশ্নটা এখানে তুমি করেছো যখন, এটা কি বলা ছিল? রিড দ্য প্যাসেজেস অফ অল দ্য মডেলস অফ রিডিং 1 ফ্রম অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং উইদিন 15 ফেব্রুয়ারি। তাহলে কি অল দ্য মডেলস মানে কি? কতটা? সব মডেল। একটু এই শীটটা পড়বা, আমি যত প্রতিদিন এটা দিয়ে দিই, এখানেই পড়াগুলো বলা আছে যে কয় তারিখের মধ্যে কি পড়া, সব আমি কিন্তু নির্দেশ করে দিই, অতএব এখানে না বোঝার কিছু নাই। হ্যাঁ, তাহলে ঠিক আশা আছে করি স্যার। তোমরা পড়ে ফেলেছো। আর আমাদের পড়া চলতেছিল ফ্রেজ আর ক্লজ, সেটা আগামী দিন আমরা পড়বো। এর ভিতরে যদি কারো এটাও প্রবলেম থাকে তোমরা একটু পড়ে ফেলবা, কারণ ফ্রেজ এবং ক্লজ শেষ করার পর আমরা রিডিং 1 এর উপরে একটা টেস্ট নিব। রিডিং 1 এর উপরে, ঠিক আছে, ছোট করে একটা টেস্ট, যে তোমাদের সবগুলো পড়া হয়ে গেলে এটা গুছিয়ে আমরা তারপরে পার্ট রিডিং, মানে রিডিং বলতেছি রাইটিং 1 এ চলে যাবো এরপর। হ্যাঁ, এটা স্যার আপনি ক্লজের যে ভিডিওগুলো দিছেন ফার্স্ট ভিডিওটায় অনেকখানি রেকর্ড হয় নাই। আচ্ছা, হতে পারে, সমস্যা নেই। তাহলে দেখি আমি
অন্য ক্লাসগুলো থাকলে আমি দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, তো তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন তাহলে আমরা ফ্রেশ ক্লাস নিয়ে আলোচনা করব, একদিনে আমরা শেষ করার চেষ্টা করব, তারপর আমরা রিডিং 2-তে এই কি রাইটিং 1-এ চলে যাব। আর যে পড়াগুলো দেওয়া আছে এইগুলো রাইটিং 2-তে এটা পড়তে থাকো। আমি ব্রিফ আর শর্ট অলরেডি দিয়ে দিয়েছি, আর ব্রডটা আগামীকালকে দিয়ে দিব। ওকে স্যার, পঞ্চম অধ্যায়টা দিয়ে দিন হ্যাঁ, এটা সোসিওলজির। দিয়ে দিব। ওকে, একটু ভুলে গেলে একটু মেসেজ দিবা, হ্যাঁ? আমার পড়ানো আছে। আচ্ছা স্যার, আচ্ছা, মাঝে মধ্যে কেন জানি আপনার প্রশ্নগুলো সোসিওলজির প্রশ্ন সোসাইটিতে এবং সোসাইটির ব্রড প্রশ্ন আবার সোসিওলজিতে। ওটা হয়ে গেছে তোমার এই সেট থেকে প্রশ্নগুলো নিয়ে ওটা করার কারণে ওটা ওখান হয়ে গেছে, তুমি একটু বুঝে নিও, ঠিক আছে? ওকে স্যার। এটা সেট সাজেশন থেকে বা ইয়া থেকে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়, তো এই দেখা যাচ্ছে বইগুলোতেও ঝামেলা, আর ওইগুলো সাবজেক্ট আমার কাছে নেই, বুঝতে পারছো? অতএব ওইভাবে দেখা যাচ্ছে প্রশ্নগুলো একটু এলোমেলো হয়ে যায়, তোমরা একটু গুছিয়ে নিবা। ওকে স্যার, একই বিষয় সবগুলো। আর কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো দেখবো যে একই রকম বিষয় আছে। তো ওকে, তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। ওকে, বাই।